হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমরা পরশর টেস্ট পেপার নিয়ে এসেছি। পরশর টেস্ট পেপার থেকে ক্লাস দেবো। আজকে আমাদের প্রথম ক্লাস। সবগুলো ক্লাস তোমাদের ভালো করে দেখতে হবে। তাহলে তোমরা তাড়াতাড়ি করে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওতে লাইক করে দাও, এবং যারা নতুন আছে এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো, আমরা যারা নিয়েছি মাধ্যমিক পরশর টেস্ট পেপার 2025, পেজ নাম্বার 374, 375। তাহলে এই পাতা থেকে খোলো। তোমাদের এই পরশর টেস্ট পেপার তোমরা স্কুল থেকে সবাই পেয়ে গেছি বিনামূল্যে। এই বইটা তোমাদের হাতে চলে এসেছে। তাই এই বই থেকে তোমাদের 374, 375 পাতা খুলতে হবে এবং আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি। তো আমরা একের একটা নিয়েছি। আমরা প্রথমে একের অঙ্কগুলো করাবো। একের অঙ্কগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো আমরা এই ক্লাসে তোমাদের এমসিকিউ অঙ্কগুলো দেখাবো, এমসিকিউ এসিকিউ আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করাবো। তো চলো একের একটা আমরা পড়ে নিচ্ছি কী বলছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদটা আসলের 8/25 হবে, তাই না? কোনো আসল। তো এখানে দেখো আসলটা দেওয়া নেই, আমরা আসলটাকে ধরে নেব। তাহলে আসলটাকে যদি আমরা এক্স টাকা ধরে নিই তাহলে আমরা সুদটা কত পেয়ে যাব? সুদ হচ্ছে আমাদের আয়, আসলকে আমরা পি বলি। তাহলে এখানে দেখো সুদ আসলের মানে সুদটা আসলের বলেছে কত? 8/25। তাই এটা আমরা সুদ পেয়ে গেলাম। তো আমাদের সূত্র কি জানি? আমরা সূত্র জানি আই সমান সমান PTR/100। এটা হচ্ছে আমাদের সুদ বের করার সূত্র। তা আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে আমাদের সময়, কত বছর ধরেও বার্ষিক এটা হবে সময়টা, আর আরটা হচ্ছে আমাদের সুদের হার, আর নিচে হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। তাহলে এখান থেকে দেখো মানগুলো আমরা বসিয়ে দেবো। বের করতে বলেছে শতকরা বার্ষিক সুদের হার 8টা বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে দেখো 8টা আমরা পেয়ে যাব, মানগুলো বসিয়ে দিই। তাহলে আমাদের এটা হচ্ছে এক্স ইন্টু 8/25। আইটা দেখো আমরা আইটা পেয়ে গেছি। পি বলতে আমাদের এক্স, আর সময়টা দেখো টি আমাদের কত বলেছে? 4 বছর বলেছে। সময়টা আমরা 4 বছর নিলাম, আর সুদের হারটা এটা আমাদের বের হবে, আর নিচে 100। তাহলে এখানে দেখো আমরা কাটাকাটি করব, 25 4 100, আর এখানে 4 4 কেটে দিলাম, এক্স আমরা কেটে দিলাম। তাহলে সুদের হার দেখো আমরা পেয়ে আছি আর সমান সমান 8। তাহলে সুদের হারটা আমাদের 8%। দেখো 8% কত নম্বর অপশানে আছে? আমাদের ডি নম্বর অপশানটা মিলছে। তাহলে অ্যান্সারটা আমাদের ডি নম্বর। এবার দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, k² - 5x + k = 0। তো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হবে যদি k এর মান কত হবে? তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান এবং বাস্তব বলে দিয়েছে। তাহলে k এর মানটা কত হবে? তো কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয় তার নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে। দেখো নিরূপক কী জিনিস? নিরূপক হচ্ছে আমাদের b² - 4ac। ঠিক আছে, b² - 4ac একে নিরূপক বলা হয়। এখানে a b c এর পরিচয় কি? a হচ্ছে আমাদের s² সহগ, b হচ্ছে x এর সহগ, আর cটা হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের a b c এর পরিচয়। তা দেখো এটাকে নিরূপক বলা হয়, b² - 4ac। তাহলে আমাদের এটা নিরূপক। আর এখানে দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান বলে দিয়েছে। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হলে নিরূপকটা কী হয়? শূন্যের সঙ্গে সমান হয়। তা দেখো এই যে নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে দেখো আমরা কে এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা কী করবো? মানগুলো বসাই, বি এর মান, এ এর মান, সি এর মান। বি বলতে এখানে -5 আছে, তাহলে বি এর জায়গায় আমরা বসাবো -5 -4 ইন্টু এ হচ্ছে s² সহগ, কে আছে, তাহলে এটা আমাদের কে। আর সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যাটা, মানে এক্সগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে ধ্রুবক সংখ্যা বলি। তাহলে দেখো সিটা আমাদের কিন্তু এখানে কে, তাহলে সি এর জায়গায় আমরা কে বসাবো। এভাবে আমরা এ বি সি এর মানগুলো বসিয়ে দেবো এখান থেকে। তাহলে এখান থেকে দেখো কে এর মানটা পেয়ে যাবো। তো এটা আমাদের 25 আসবে, এটা -4k²। ঠিক আছে, কে গুণ করে k²। এখান থেকে দেখো আমরা কী করে কে এর মানটা পেয়ে নিচ্ছি। তো এটা -4k², এদিকে হয়ে যাবে -25, মাইনাস কেটে দিলাম। তাহলে k² সমান সমান 25/4 পেয়ে যাবো আমরা। তাহলে এখান থেকে দেখো কে এর মানটা কত পাবো? কে সমান সমান পেয়ে যাবো ±√25/4। যখন তোমরা স্কোয়ার উঠাবা তখন কিন্তু ±√/4 চাপবে, এটা মনে রাখবা। ঠিক আছে, স্কোয়ার ছেড়ে দিলে পরি তুমি ডান দিকে কী হবে? ± দিবা, আর যেটা সংখ্যা থাকবে তারপর √/4 চাপিয়ে দিবা। তাহলে দেখো আমার কে এর মানটা কত পেয়ে যাবো? কে এর মানটা পাবো ±25 বর্গমূল 5 হয়, আর 4 বর্গমূল হয় 2। তাহলে আমাদের কে এর মানটা পেয়ে গেলাম ±5/2। দেখো কত নম্বর অপশানটা মিলছে? এটা আমাদের বি নম্বর অপশানটা মিলছে। তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এবার দেখো তিনের প্রশ্নটা কি বলছে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি ও 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা এটা প্রশ্নটা ছবি এঁকে তোমাদের বোঝাই। দুটো ত্রিভুজ বলেছি, তাহলে আমরা একটা ত্রিভুজ নিলাম, এটা ত্রিভুজ নিলাম ABC, আর একটা ত্রিভুজ নিব আমরা, এই ত্রিভুজটা নিব আমরা DEF। তো এইভাবে আমরা দুটো ত্রিভুজ নিলাম।
তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা প্রথমটা নিব 36, আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বলেছে কত 25। আর একটা ত্রিভুজের বাহু বলে দিয়েছে আমাদের, একটা ত্রিভুজ বাহু এ বিটা আমরা 9 নিয়ে নিলাম। তাহলে এই ত্রিভুজের এই যে একটা বাহু বলে দিয়েছি, তাহলে যে অনুরূপ বাহুটা হবে এই যে সদৃশ ত্রিভুজের যে অনুরূপ বাহুটা, এই বাহুর অনুরূপ বাহু কোনটা হবে, এ বি বাহুর অনুরূপ বাহু হবে আমাদের ডিটা। তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে ডিটা। তাহলে আমরা এখানে এই বাহুর দৈর্ঘ্যটা আমরা x ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমরা কি জানি, আমরা জানি দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাতটা হবে, তাই না। এই যে দুটো সদৃশ ত্রিভুজের আমরা যেটা জানি, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডি ই এফ। এই যে দেখো সদৃশ ত্রিভুজ আমি কি নিয়েছি, দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে তাদের সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। তো অনুরূপ বাহু কে আছে এখানে, আমরা যদি এ বি নিই, এ বির হোল স্কোয়ার, আর এ বির সঙ্গে অনুরূপ বাহু আছে ডি, আমরা নিব ডি তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের শর্ত, মনে রাখো। দুটো ত্রিভুজ সদৃশ্য হলে আমাদের হবে কি, দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা সমান সমান হবে সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে, ঠিক আছে। এই শর্তটা আমাদের স্যাটিসফাই হবে। তো চলো আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এই যে বলি যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এখানে দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল 36 বর্গ সেমি, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল 25 বর্গ সেমি, এটা বলে দিয়েছে প্রশ্নে। আর একটা বাহু এ বিটা দেখো, এ বিটা আমাদের কত 9, এটা 9 এর স্কোয়ার, আর এটা আমরা এক্স, এটা হচ্ছে আমাদের এক্সের স্কোয়ার। তাহলে এই যে আমাদের দেখো, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারবো। এটাকে যদি আমরা 36কে বর্গমূল করি 6 আর 25কে 5, তাহলে এভাবে আমরা স্কোয়ার করতে পারবো। আর এটাকে দেখো 9/x করে স্কোয়ারটা আমরা বাইরে করে দেবো। তাহলে ওই দিকে পাওয়ার যখন সমান হয়ে গেছে তা মূল সংখ্যা সমান করব। তো আমরা এখানে 6/5 সমান 9/x এভাবে লিখতে পারবো। এটা কাটাকাটি যাবে 3 দিয়ে, 3 3 9, 3 দিয়ে 6। তাহলে দেখো আমরা এখান থেকে এক্সের মানটা পাবো 2x সমান 5 3 15। তাহলে দেখো আমি এখানে দেখাচ্ছি, তাহলে x সমান কত হবে, তাহলে x সমান হয়ে যাবে আমাদের 15/2। তো এটা ভাগ করে নাও, এটা যদি আমরা ভাগ করে নিই এটা পাবা 7.5। তাহলে দেখো আমাদের যেটা অনুরূপ বাহু দৈর্ঘ্য বের করতে বলেছিল, ঠিক আছে, এই বাহুর যে অনুরূপ বাহু দৈর্ঘ্য কত হবে সেটা 7.5 সেমি পেয়ে যাবো আমরা। তাহলে 7.5 সেমি দেখো কত নম্বর অপশানটা আছে, আমাদের বি নম্বর অপশানটা আছে। তাহলে অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। এবার দেখো 4 প্রশ্নটা কী বলছে, সাইন থিতা প্লাস কস থিতা দেওয়া আছে। তো সাইন থিতা কস থিতার ক্ষুদ্রতম মান বের করতে বলেছে কত হবে, যেখানে থিতার কন্ডিশন বলেছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। তা দেখো ক্ষুদ্রতম মানটা আমরা কী করে পাবো, যে থিতার মানটা যখন বলে দিয়েছে দেখো 0 ডিগ্রি হতে পারে, তাই না, যে কোনো মান হতে পারে। আমরা যদি থিতার মানটা 0 ডিগ্রি নিয়ে নিই, থিতার সমাধান কত নিব, থিতার সমাধান নিলাম 0 ডিগ্রি। তাহলে এখানে বসাও তো সাইন 0 ডিগ্রি প্লাস কস 0 ডিগ্রি। তো এর মানটা কত পাবো, এর মানটা পেয়ে যাবো দেখো সাইন 0 ডিগ্রির মান 0 হয় আর কস 0 ডিগ্রির মান 1 হয়। তো এটা আমরা 1 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার যদি অন্য মান তোমরা যদি বসাও, তুমি থিতার মানটা দেখো, থিতার মানটা তুমি 30 ডিগ্রি নিতে পারো, যেহেতু এখানে বলে দিয়েছে থিতার মানটা। তাহলে কোন মানটা নিয়ে এর সবচেয়ে ছোটো মানটা পাওয়া যাবে সেটাই অ্যান্সার। তাহলে আমরা যদি 30 ডিগ্রির মানটা নিই, তাহলে এই মানটা ধরে দেখো মানগুলো বসাও, সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি। তাহলে এখানে কত দাঁড়াবে, সাইন 30 ডিগ্রির মানটা কত হয়, সাইন 30 মানটা হয় 1/2 আর কস 30 মানটা হয় √3/2। তো এটা দেখো সরল করো, এটা 2, এটা 1 প্লাস √3 পাবা। √3 মানটা দেখো 1.732 হয়। তাহলে এটা দেখো এটা উপরেটা কিন্তু 2-এর চেয়ে বড়, তা 2-এর চেয়ে বড় মানটা আছে এটা, আর এটা নিচে 2 দিয়ে ভাগ করছো, তাহলে এই মানটা কিন্তু 1-এর চেয়ে বড় আসছে, তাই না। তো এটা 1-এর চেয়ে বড়। তা দেখো আমরা থিতার মানটা অন্য মান নিলাম 0 ডিগ্রি ছাড়া, তা আমরা দেখো মানটা 1-এর চেয়ে বড় পাচ্ছি। তাহলে ছোটো মানটা আমরা কত পাচ্ছি, ছোটো মানটা 1 পাচ্ছি। তাহলে এতের ক্ষুদ্রতম মানটা আমরা 1 পেয়ে যাবো। তোমরা যে 90 ডিগ্রির মান নিয়েও যদি করো তা দেখবা 90 ডিগ্রির মানটাও তোমরা 1 পাবা। তো 0 ডিগ্রি আর 90 ডিগ্রির জায়গায় আমরা কত পাচ্ছি, এর মানটা আমরা ক্ষুদ্রতম মানটা আমরা কিন্তু 1 পেয়ে যাচ্ছি। তাহলে এই যে সাইন থিতা প্লাস কস থিতা, এর ক্ষুদ্রতম মানটা কত পাবো, ক্ষুদ্রতম মানটা পাবো আমরা 1 পাবো। দেখো 1 কত নম্বর অপশানে আছে, বি নম্বর আছে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে, অ্যান্সারটা আমরা বি নম্বর পেয়ে যাবো 1, ঠিক আছে। এবার দেখো 5 প্রশ্নটা কী বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2 একক আর তির্যক উচ্চতা 2l। দেখো এখানে 8টা বলেছে, ব্যাসার্ধটা যদি r বলি আমরা, 8টা আছে r/2, আর হচ্ছে r/2। আর এখানে তির্যক উচ্চতাকে আমরা l বলি শঙ্কুর। তো শঙ্কুর তির্যক উচ্চতা lটা কত আছে, lটা আছে 2l, ঠিক আছে এখানে। তাহলে সমকোণের ক্ষেত্রফল কত হবে, দেখো একটা শঙ্কুর আমরা কি জানি, শঙ্কুর ছবিটা তোমাদেরকে দেখাই। এই যে আমাদের এটা শঙ্কুর ভূমির ব্যাস,
আর এভাবে করে আমরা শঙ্কুর ছবিটা এঁকে নিব। এভাবে শঙ্কুর উচ্চতাটা আমরা করলাম। এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো ও বিটা হবে শঙ্কুর উচ্চতা এইচ, আর ও এটা হবে শঙ্কুর ব্যাসার্ধ যেটা আর ধরবো, আর এ বিটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা আমরা এল ধরে নেব। এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি কোণটা হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের ভূমির ব্যাসার্ধ আরটা এখানে বলেছে r/2, আর যে তির্যক উচ্চতা এলটা বলেছে আমাদের 2l। তাহলে আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা জানবো। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, ঠিক আছে? এটা হচ্ছে উপরের তলটা, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস উপরের তলটা প্লাস ভূমির তলটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী হয়? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে পাই আর স্কয়ার হয়, তাই না? দেখো শঙ্কুর সমগ্রতল বলতে উপরের পার্শ্বতলটা আর নিচের ভূমিটা। শঙ্কু বলতে বরের যে টপুরটা আছে, ঠিক আছে? বরের টপুর তোমরা দেখেছো, তো বরের টপুরের অংশটা তোমরা দেখবো উপরের তলটা কী হয়? বক্রতল, এটা হচ্ছে পার্শ্বতল। আর নিচের যে আছে যেটা ফাঁকাটা, যেটা হচ্ছে বৃত্তকার আছে তলটা, তা এটা হচ্ছে দেখো বৃত্ততল, সমতল। তাহলে আমরা একটা বক্রতল আছে আর একটা সমতল আছে। তাহলে এই যে বক্রতল পার্শ্বতলের ক্ষেত্রফলটা যেটা হয় আমাদের পাই আর এল, আর যেটা হচ্ছে বৃত্তের যে ক্ষেত্রফলটা সেটা হবে পাই আর স্কয়ার। তাই উপরে পার্শ্বতলটা আর নিচের বৃত্তের তলটা নিয়ে হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে আমাদের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা কমন একটু নিয়ে নিই। আমরা কী কমন নিতে পারবো? পাই আর কমন নিতে পারবো। তো এখানে থাকবে এল প্লাস আর থাকবে। এবার আমাদের মানগুলো বসাতে হবে। আর হচ্ছে r/2, তাহলে পাই ইন্টু আরের মানটা আমরা বসাবো r/2, ঠিক আছে? আর এলের জায়গায় আমরা বসাবো কত? এলের জায়গায় বসাবো 2l, এলের মানটা দেখো 2l দেওয়া আছে। আর আরের জায়গায় আবার আমরা বসাবো কত? আরের জায়গায় বসাবো r/2। দেখো মানটা আমরা চেঞ্জ করে নিলাম। এবার এখান থেকে আমরা সরল করি, এদিকে পাই ইন্টু r/2। দেখো এখান থেকে যে আবার আমরা 2 কমন নিয়ে নিই, তাই 2 কমন নিলে কত হবে? এখানে l থাকবে। আর এখানে দেখো এখান থেকে যে 2 কমন নাও, তাহলে নিচে একটা 2 এক্সট্রা হয়ে যাবে, ঠিক আছে? যেখান থেকে কমন যাবে না, কমন না গেলে তোমরা নিচে 2 দিয়ে দাও। 2 কমন নিচ্ছ, এখান থেকে 2 কমন নিতে পারলা, সহজভাবে দেখতে পাচ্ছ। আর এখান থেকে ভাবছো যে না কমন তো যাচ্ছে না, কিন্তু যেটা কমন যাবে না সেই 2টাকে তুমি 2 নিয়েছো, 2টা নিচে দিয়ে দাও। এভাবে কিন্তু কমন নেওয়া যায়। তাই এখানে দেখো আমরা 2 কেটে দিলাম, তাহলে এটা আমাদের পাই আর থেকে গেল। আর এখানে দেখো এখানে যদি আমরা বসাই, এটা এল প্লাস এটা কত হবে? r/4। তা দেখো আমরা এই ক্ষেত্রে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল এটা পেয়ে গেলাম। তো এটা দেখো কত নম্বর অপশানে আছে, আমরা অপশানটা মিলিয়ে নেব। আমাদের এখানে অপশানটা মিলছে, দেখো এখানে বি নম্বরে আমরা অপশানটা দেখতে পাচ্ছি। দেখো বি নাম্বারটা পাই আর ইন্টু এল প্লাস r/4 আছে, তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার। এবার দেখো 6 প্রশ্নটা, আমাদের 6 প্রশ্নটা কী বলছে? কিছু রাশি তথ্য দেওয়া আছে 6, 7, x, y, 10, 14। এই যে রাশি তথ্যগুলো আছে, এই রাশি তথ্যগুলো বলছে রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো আছে। ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড় আকারে সাজানো আছে। প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে বড়, তারপরে বড়, 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 এভাবে সাজানো আছে। তারপরে আমাদের বলে দিয়েছে যদি রাশি তথ্যের মধ্যমা পণ্য হয়, এই রাশি তথ্যের মধ্যমাটা পণ্য বলে দিয়েছে, তবে x + y এর মানটা কত হবে? তো দেখো এই রাশি তথ্যের মধ্যমা আমরা বের করে দেখবো কত বের হয়। তা আমরা যদি মধ্যমা বের করি, অতএব মধ্যমা বের করার নিয়ম কি? দেখো প্রথমে তো রাশিগুলো ছোট থেকে বড় আকারে সাজাতে হয়, মানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হয়। এখানে কিন্তু সাজিয়ে দিয়েছে, ঠিক আছে? ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তাহলে এভাবে যদি সাজানো থাকে, তাহলে মধ্যমা বের করার নিয়মটা দেখো, এদিকে 2 জন আছে, এদিকে 2 জন, তাই এদিকে 2 জন বাদ, এদিকে 2 জন বাদ। তার মধ্যে থাকলো কারা? মধ্যে থাকলো এরা, এই যে x, y আছে। তাহলে দেখো এই মধ্যে 2 জন যদি থাকে, তা 2 জন মধ্যে থাকলে তোমরা কী করবা? এই দুটোকে যোগ করবা আর 2 দিয়ে ভাগ করে দেবা। এভাবেও কিন্তু আমরা রাশি তথ্যের মধ্যমা বের করতে পারি, যদি এরা জোড় সংখ্যা হয়। দেখো জোড় সংখ্যা থাকলে মধ্যমা এইভাবে পেয়ে যাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তাটা যদি মধ্যমা হয়, তা মধ্যমার মানটা আবার বলে দিয়েছে কত? মধ্যমা বলে দিয়েছে এখানে কত বলে দিয়েছে? 15 বলে দিয়েছে। তা মধ্যমা যে 15 হয়, তাহলে এর মানটা হবে 15। এটা আমরা 15 সঙ্গে সমান করে দিলাম। তাহলে দেখো এখান থেকে আমাদের x + y মানটা পেয়ে যাবো। x + y মানটা বের করতে বলেছিল, তাহলে x + y হবে 15 দিয়ে 30। দেখো 30 কত নম্বর অপশানে আছে? 30 আছে আমাদের সি নম্বর অপশানে। তাহলে অ্যান্সারটা আমাদের সি। এবার আমরা 2 এর প্রশ্ন আসলাম। 2 এর প্রশ্নগুলো আমাদের আছে এখানে শূন্যস্থান পূরণ করো, তাই না? শূন্যস্থান পূরণ করে অঙ্কগুলো আমরা দেখব। তো 2 এর 1 প্রশ্নটা আমরা পড়ব। কি বলছে দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r%। দেখো আরের জায়গায় 2r% আছে। আর n বছর পর জনসংখ্যা হবে ড্যাশ। তাহলে দেখো n বছর পর জনসংখ্যা বের করব। তা আমরা যদি বের করি, দেখো n বছর পর জনসংখ্যা হবে, তো n বছর পর জনসংখ্যা কত হবে? সূত্রটা আমাদের কি? p × 1 + r/100
হোল টু দি পাওয়ার এন। পি বলতে বর্তমান যেটা জনসংখ্যা থাকবে, আর বলতে কত হারে বাড়ছে বা কমছে, ঠিক আছে, এখানে বৃদ্ধি পাচ্ছে, দেখো বৃদ্ধি পাচ্ছে বলে প্লাস, আর যদি হ্রাস পাত জনসংখ্যা তাহলে এখানে মাইনাস হতো। আর এন হচ্ছে কত বছর, তাই না, এই যে এন বছর বলেছে, তাই মানগুলো বসাই। দেখো এখানে বর্তমান জনসংখ্যা পি বলেছে, এটা আমাদের পি থেকে যাবে 1 প্লাস, আর দেখো জনসংখ্যা কত হারে বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে 2r%, আর এর জায়গায় বসাবো 2r পার্সেন্ট, মানে নিচে 100টা দেওয়া আছে। আর সময়টা এখানে এন বছর বলেছে, তাহলে এনটা আমাদের এখানে এনেই আছে। তাহলে এই হলো আমাদের সূত্রটা। তা দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, এটা আমাদের পেয়ে যাবো কেটে 50 পেয়ে যাবো। তাহলে দেখো অ্যান্সারটা আমাদের আসবে পি ইন্টু 1 প্লাস r/50 আর হোল টু দি পাওয়ার এন, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এন বছর পর জনসংখ্যা হবে এতজন। এবার দেখো দুইয়ের প্রশ্নটা কী বলছে, আমাদের বলেছে x+2 আর x-3 এর মধ্য সমানুপাতি বলেছে x, তাহলে x এর মান কত হবে? আচ্ছা, এর মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে xটা আমাদের মধ্যে থাকবে, তাহলে আমরা এখানে বলতে পারবো প্রথমটা x+2 আর এত এর মধ্যে বলেছে x, তাহলে আমরা এখানে xটা দেবো মধ্যে, তারপর হবে x-3। এবার যদি এভাবে মধ্য এরা যদি সমানুপাতি হয়, তাহলে সমানুপাতি হলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো প্রথমটা ইজটু দ্বিতীয়টা সমান সমান, দ্বিতীয়টা ইজটু তৃতীয়টা, ঠিক আছে, সমানুপাতি তিনটা সংখ্যা সমানুপাতি হলে আমরা এভাবে করতে পারবো। তাহলে দেখো এখানে বাই করে আমরা সরল করে এক্সের মানটা পেয়ে যাবো। তাহলে x+2 অনুপাতকে বাই করা যায়, এই যে h2 আছে বলে বাই করে নেব, আর এখানে হবে x/x-3। তাহলে এখানে আমরা যদি একটু সরল করি আর এটা গুণ করি, এটা গুণ করলে হবে আমাদের দেখো s², x দিয়ে গুণ করে দিচ্ছি এর সঙ্গে, তাহলে x² - 3x, x দিয়ে কমপ্লিট, এবার +2 দিয়ে গুণ করছি, তাহলে এটা কত হবে? +2x হবে, আর -6 হয়ে যাবে, তাই না, এই যে +2 দিয়ে গুণ করলে এর সঙ্গে এটা হবে। এবার সমান সমান দিয়ে দেবো, এবার এইদিকে কোনাকুনি গুণ, তাহলে x গুণ করে s², দেখো s² এদিকে কেটে গেল, তাহলে আমাদের কত থাকলো এখানে? এটা থাকলো -x, দেখো এটা -x আছে, এটা -6 = দেখো এটা কিন্তু আমাদের 0 হবে। তোমরা ভাবতে পারো যে কেটে গেছে তো 1 দিব না, তোমরা এটাকে যদি আমরা এইদিকে টানতাম তা প্লাস মাইনাস কেটে যেত, আর এইদিকে নিয়ে আসলে এইদিকে কে থাকবে? এদিকে 0 থাকবে বলে এখানে কিন্তু 0 আছে। তাহলে এবার দেখো এটা -6 এইদিকে, আর 6টাকে ওইদিকে নিয়ে চলে যাবো, তো -6টা হবে +6, প্লাস আমরা দিলাম না, আর এখানে দেখো মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস দিয়ে গুণ করলে এক্সট্রাই হবে প্লাস, আর এই যে +6 ছিল এটা হবে -6, তাহলে এক্সের মান কিন্তু -6, এটাই আমাদের অ্যান্সার। তাহলে শূন্যস্থানে কত বসবে? তা শূন্যস্থানের মানটা বসবে আমাদের -6। এবার দেখো 3-এর প্রশ্নটা কী বলছে, 3-এর প্রশ্নটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, ছেদও করবে না দুটি বৃত্ত এবং স্পর্শ করবে না, যদি না করে তাহলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় কতটি সাধারণ স্পর্শ পাওয়া যাবে, তাই না? তা দেখো দুটো বৃত্ত আমরা তৈরি করছি, তা এই যে আমাদের একটা বৃত্ত, আর দেখো বৃত্ত দুটো ছেদও করবে না স্পর্শ করবে না, তাহলে আমাদের একটু দূরে হবে দুটো বৃত্ত, তাহলে এইভাবে আমরা দুটো বৃত্ত পাবো, যেখানে যারা দুটো বৃত্ত ছেদও করেনি, দেখো ছেদ বলতে কি কাকে বলি, এইভাবে দুটো বৃত্ত দেখো পরস্পর ছেদ করেছে, একে বলে ছেদ করা দুটো বৃত্ত। আর স্পর্শ বলে দুটো বৃত্ত এভাবে স্পর্শ করবে, ঠিক আছে। এখানে কি বলেছে, এখানে আমাদের এটাও বলেনি আর আমাদের এটাও বলেনি, এই দুটো কন্ডিশন বলেনি, তাহলে এইভাবে হবে আমাদের দুটো বৃত্ত। তাহলে এইভাবে যে দুটো বৃত্ত থাকে, তাহলে এখন আমরা সরল সাধারণ স্পর্শের সংখ্যা কটা পাবো? দেখো সরল সাধারণ স্পর্শের সংখ্যা তোমাদের দেখাচ্ছি কটা পাচ্ছি, উপরে আমরা একটা পাবো সাধারণ স্পর্শক, এই যে একটা সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শ বলতে কি, দেখো এমন একটা সরলরেখা যে দুটো বৃত্তকে দেখো স্পর্শ করেছে, তাই না, টাচ করেছে, তা এই যে সরলরেখাটা পেলাম, তো এটা আমরা কি বলবো? সাধারণ স্পর্শক বলতে পারবো। আর একটা নিচের দিকে পাবো দেখো সাধারণ স্পর্শক, এই যে দেখো, তাহলে এই একটা আমাদের সাধারণ স্পর্শক, এভাবে তোমরা বাড়িয়ে দিতে পারো। আর এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শ পেলাম দুটো, আর তির্যক সাধারণ স্পর্শ পাবো এই দিকে আর এই দিকে, দেখো এভাবে তোমরা স্পর্শক টানতে পারবা, এই যে এইভাবে একটা স্পর্শ চলে যাবে, এটা তির্যক, আর এদিক দিয়ে একটা আসবে, তাহলে এদিক থেকে যে নিয়ে আসো তুমি এভাবে করে নিয়ে চলে যেতে পারো, তাই না। তো দেখো কটা পেলাম, তাহলে এদিকে একটা দুটো, এদিকে একটা তিনটা, আর এদিকে একটা চারটা, তাহলে আমরা অ্যান্সারটা হবে 4টা। তাহলে অ্যান্সার কত হবে? কতটি আমরা সাধারণ স্পর্শক পাবো? 4টি পেয়ে যাবো, অ্যান্সার 4টি। এবার দেখো 4-এর প্রশ্নটা কি বলছে, 4-এর প্রশ্নটা বলছে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত হবে? দেখো আমি তোমাদের ছবিটাকে বোঝাই, আমরা টাওয়ার বলেছে, তাহলে এই যে আমাদের টাওয়ার আর এই যে আমাদের মাটি, ঠিক আছে। তাহলে টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে, টাওয়ারটাকে আমরা এবি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে টাওয়ারের উচ্চতা কত বলেছে? 100√3, তাহলে এবিটা আমাদের এখানে 100√3, ওকে। আর কি বলেছে এখানে দেখো, টাওয়ারের পাদবিন্দু থেকে, ঠিক আছে, 100 মিটার দূরে, এই যেখানে যে আমরা সি বিন্দু নিলাম, তো 100 মিটার দূরে, এটা হচ্ছে দূরত্ব আমাদের 100 মিটার, তাহলে এই 100 মিটার দূরে যে টাওয়ারের যেটা বলেছে চূড়ার উন্নতি কোণটা, এই যে এখানে এই বিন্দু থেকে 100 মিটার দূরে যে সি বিন্দুটা আছে, টাওয়ারের উন্নতি কোণ, এখান থেকে আমরা যদি দেখি উন্নতি কোণটা এই বিন্দুকে
এই যে উন্নতি কোণটা এখানে তৈরি হলো, তা এই উন্নতি কোণের মানটা বের করতে বলেছি। তাহলে এই উন্নতি কোণটা কত ডিগ্রি হবে, তা এই কোণটাকে আমরা থিতা ধরে নিলাম, ঠিক আছে। এই থিতার মানটা আমাদের বের করতে হবে। এভাবে প্রশ্নে বলেছে, এটা টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে। আর টাওয়ারের পাদবিন্দু থেকে যদি আমরা যাই 100 মিটার দূরে যাই সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে যে আমরা উন্নতি কোণটা পাবো টাওয়ারের শীর্ষবিন্দুর থেকে, তাহলে এই উন্নতি কোণের মানটা আমার থিতার মানটা কত হবে। তো দেখো আমরা থিতার মানটা কী করে পাবো, এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ দাঁড়াবে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে ত্রিভুজ যেটা আছে, ত্রিভুজ এ বি সি এর আমরা কোন কোণটা নেব, এসিবি, আর এই কোণটা, এই কোণের নামটা এসিবি, এর মান কত, এর মান আমি থিতা নিয়েছি, তাহলে থিতা এর সাপেক্ষে, ঠিক আছে। তখন সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে, ঠিক আছে, তারপর ভূমি বলবো বিসিটা। দেখো যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলা হয়, আর পরের বাহুটাকে লম্ব বলা হয়, আর এটা তো সবসময় অতিভুজ হবে, এটা তির্যক বাহুটা অতিভুজ হয়। তাহলে দেখো এই থিতা কোণের সাপেক্ষে ভূমি হবে আমাদের বিসি আর লম্ব হবে এবি। তা আমরা লম্ব বাই ভূমি লিখব, লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমি হচ্ছে আমাদের বিসি। লম্ব বাই ভূমি আমরা জানি ট্যান হয়, ঠিক না, এই যে ট্যান, লম্ব বাই ভূমিকে ট্যান বলা হয়। তা ট্যান কোনটা আমাদের এই কোণের সাপেক্ষে, তাই এখানে লিখবো ট্যান থিতা। এবার মানগুলো আমরা বসাই, দেখো এবির মান আমরা 100 আছে, 100√3 আছে, আর বিসির মানটা আছে আমাদের 100, আর এখানে আমরা লিখে দেবো ট্যান থিতা। এখানে সরল করি, 100 কেটে গেল, তাহলে আমরা এদিকে কত পেলাম, এদিকে পেলাম √3, আর এটা আমাদের আছে ট্যান থিতা। দেখো এখানে আমরা √3 জায়গায় ট্যান 60 ডিগ্রি লিখতে পারবো। কেন লিখতে পারবো, কারণ ট্যান 60 ডিগ্রির মান √3 হয়, আর এখানে তো আমাদের ট্যান থিতা আছে। এবার দেখো উভয় দিকে আমরা ট্যান ভ্যানিশ করতে পারবো, ট্যান মিলে গেছে ট্যান আর ট্যান যদি ভ্যানিশ হয়ে যায়, মানে যদি কেটে যায়, ধরো মনে মনে এভাবে কাটাবা না, তোমরা মনে মনে ভ্যানিশ করে দেবা, তাই না। তো ট্যান ভ্যানিশ, তাহলে আমাদের থাকবে দেখো এদিকে 60 ডিগ্রি আর এদিকে থাকবে আমাদের থিতা। তো দেখো থিতার মানটা বের করতে বলেছিল, তাহলে আমরা উন্নতি কোণটা কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অতএব লিখে দেবো এই যে উন্নতি কোণটা আমরা পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5 প্রশ্নটা কী বলছে। 5 প্রশ্নটা বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে, আয়তন ড্যাশ বলেছে, আয়তনটা বের করতে বলেছে। গোলক আমরা কি জানি, গোলক হচ্ছে, দেখো উদাহরণটা হচ্ছে ফুটবল, ঠিক আছে, আমাদের পৃথিবীটা একটা গোলক, তো আমরা ফুটবল ধরে নিলাম। এই যে আমাদের গোলকটা আছে, তাহলে গোলকটার ব্যাসার্ধ আমরা যদি আর ধরে নিই, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ আর হলে আমরা গোলকের আয়তনের সূত্র কি পাবো, গোলকের আয়তন, দেখো গোলকের আয়তনের সূত্র আমরা জানবো 4/3 পাই r3, এটা হচ্ছে আমাদের গোলকের আয়তনের সূত্র, ঠিক আছে। এখানে দেখো আর এর মানটা কত বলেছে, এখানে যেটা ব্যাসার্ধ বলেছে আরটা বলেছে 2r, তাহলে আর এর জায়গায় আমাদের কিন্তু 2r লিখতে হবে, তাহলে 4/3 পাই আর এর জায়গায় লিখবো আমরা 2r তার হোল কিউব, ঠিক আছে। তাহলে এখানে সরল করে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখো এটা 4/3 পাই আর 2 এর কিউব আমরা r জানি, আর এটা r কিউবটা হয়ে যাবে আমাদের, ঠিক আছে, এটা r কিউব। তাহলে এবার দেখো 8 4 32 হয়, তাহলে এখানে লিখবো 32 পাই r3, আর নিচে আমাদের 3 হয়ে যাবে, তাহলে গোলকের আয়তন হবে এটাই 32 পাই r3/3, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2-6 প্রশ্নটা কী বলছে, আমাদের আছে x1, x2, x3, আর চলছে কত দূর চলছে, xn অবধি চলছে। তাহলে এই রাশিগুলির গড় বলেছে আমাদের x বার, তাহলে এই রাশিগুলির গড় যদি x বার হয়, তাহলে আমাদের এই যে আছে 2a/3 x1, 2a/3 x2, যেতে যেতে আছে 2a/3 xn। দেখো এখানে এটা কিন্তু এই পদটা দেয়নি, শেষের পদটা কিন্তু এটাই হবে 2a/3 xn, ওরা কিন্তু দেয়নি, ওরা ছেড়ে দিয়েছে, এটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই রাশিগুলির গড় দেওয়া আছে x বার, তাহলে এই রাশিগুলির গড় কত হবে। তো দেখো আমরা এই রাশিগুলির গড়টা আগে বের করি। গড় আমরা কি করে পাই, গড় পাওয়ার যে নিয়মটা আমাদের সেটা হচ্ছে যতগুলো রাশি আছে সবগুলোকে যোগ করতে হয়, ঠিক আছে। কত দূর আছে, xn অবধি আছে, আমরা দুটো লিখলাম, আর শেষে আমরা xn, আর রাশিগুলি যোগ করে কতগুলি রাশি আছে, দেখো রাশি আছে 1 থেকে n অবধি, তাহলে কটা রাশি আছে, n সংখ্যক রাশি আছে, nটা, তার নিচে হবে n, না, যতগুলো রাশি থাকবে ততগুলো দিয়ে ভাগ করতে হয়। এভাবে আমরা কোনো রাশির গড় নির্ণয় করি, তাহলে এটা হচ্ছে আমাদের গড়। এই গড়টা কত বলেছে, x বার বলে দিয়েছে, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা গড় যদি x বার হয়, তাহলে এদের গড়টা কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে এদের গড় বলতে একইভাবে আমরা এই রাশিগুলি যোগ করব, আর যতগুলো রাশি আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে যোগ করি, আমরা যদি যোগ করি, দেখো 2a/3 xn আছে,
এটা আমাদের এ আছে, ঠিক আছে। আর এখানে প্লাস 2a/3 x2 দুটো নিলাম, প্লাস এবার শেষেরটা নিব প্লাস 2a/3 আর এখানে হবে আমাদের xn আর নিচে বাই দেবো আমরা। তাহলে কতগুলো আছে এখানেও দেখো, 1 থেকে শুরু n থেকে শেষ, তাহলে n সংখ্যক আছে রাশি, তাই নিচে আমাদের n দিয়ে ভাগ হবে। এটা আবার সরল করো, দেখো 2a/3 সব জায়গায় আছে, তাহলে আমরা 2a/3 কমন নিতে পারবো, থাকবে কে x1 প্লাস x2 ডট ডট কত দূর যাবে xn অবধি যাবে। আর এই যে nটা আছে, nটা আমরা নিচে বসিয়ে দিলাম। এবার দেখো এই যে রাশিটার মানটা আমরা বের করে রেখেছি কত, এই যে x বার, তাহলে এর মানটা x বার আছে, তাহলে এখানে x বার বসিয়ে দেবো 2a/3 আর এখানে আমরা লিখবো x বার। তা দেখো এই রাশিগুলির গড় বের করতে বলেছিল, তাহলে এই রাশিগুলির গড় আমরা কত পেলাম 2a/3 x বার, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর প্রশ্নগুলো, 3-এর 1, তো 3-এর প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে, তো আমরা দেখে নেব সত্য মিথ্যা অঙ্কগুলো কী বলছি। 3-এর 1-এর প্রশ্নটা বলছি, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা, একই সময় পরে তাদের মূলধনের অনুপাত বলেছে 4:5:3। তাহলে এখানে দেখো আমাদের মূলধনগুলো বলে দিয়েছে আর মূলধনের অনুপাতও দেওয়া আছে, মূলধনের অনুপাতটা বলে দিয়েছে 4:5:3, এটা বলেছে আমাদের মূলধনের অনুপাত। তো এটা যদি মূলধন অনুপাত হয়, আবার মূলধনগুলো বলেছে, তো মূলধনগুলো যে বলে দিয়েছে তাদের অনুপাত বের করে দেখব, যদি এটা হয়ে যায় তাহলে সত্য, না হলে মিথ্যা। তা মূলধনগুলি কত বলেছে 3 বন্ধুর, তাহলে প্রথম বন্ধুর মূলধন বলেছে 200 টাকা, আর দ্বিতীয় বন্ধুর আছে মূলধনটা 150 টাকা আর তৃতীয় বন্ধুর মূলধনটা আছে 250 টাকা। তো এই যে মূলধনগুলো আছে এদের অনুপাতটা বের করে দেখব, যে যেটার সঙ্গে সমান হয় তাহলে সত্য, আর সমান না হলে মিথ্যা। তা দেখো অনুপাত আমার বের করবো, একটা শূন্য আমি কেটে দিচ্ছি। তা দেখো 20, 15 আর 25 আছে, 5 দিয়ে ভাগ করো, 5 4 20, 5 3 15 আর 5 5 25। তা মূলধনের অনুপাত আমরা কত পাচ্ছি, মূলধনের অনুপাত পেয়ে যাচ্ছি 4:3:5। কিন্তু এখানে দেখো আমাদের এখানে কত আছে, এখানে আছে 4:5:3 আছে, কিন্তু দুটো কিন্তু মিলছে না, তার জন্য আমাদের এখানে অ্যান্সারটা কী হবে, আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা, অ্যান্সারটা হবে মিথ্যা, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে, যদি s² ভেরিয়েস yz, দেখো ভেরিয়েস বলতে এটা ভেদ, s² ভেদ yz, তো ভেদের ইংরেজি ভেরিয়েশন, আর ভেরিয়েশন থেকে এসে কথাটা ভেরিয়াস, তাহলে ভেরিয়েশনকে আমরা ভেরিয়াস বলে দেবো। তাহলে s² ভেরিয়াস yz, y² ভেরিয়াস zx, z² ভেরিয়াস xy, এভাবে আছে ভেদগুলো। তো এইভাবে যদি ভেদগুলো থাকে, তা আমাদের বলেছে ভেদ ধ্রুবক 3টির, ভেদ ধ্রুবক এখানে একটা ভেদ ধ্রুবক আসবে, এখানে একটা ভেদ ধ্রুবক পাবো, আর এখানে একটা ভেদ ধ্রুবক পাবো। এই যে ভেদ ধ্রুবক 3টি আছে, এই ভেদ ধ্রুবক 3টির গুণফল বলেছে 1, তাহলে ভেদ ধ্রুবক 3টির গুণফল যদি 1 হয় তাহলে সত্য হবে, আর 1 না হলে মিথ্যা হবে। তা আমরা দেখব ধ্রুবকগুলির গুণফল কত বের হয়। তার প্রথমে আমরা কি করব, ধ্রুবক পেতে গেলে ভেদ উঠাতে হবে আমাদের, তাহলে আমরা লিখব s² সমান ভেদ উঠিয়ে সমান দিব, তাহলে একটা ধ্রুবক আসবে k1, ঠিক আছে, k1 দিয়ে দিলাম আমরা yz। তারপরটা দেখো এখানে আমরা করব y², এখানে যদি আমরা ভেদটাকে উঠাই তাহলে সমান, তো এখানে একটা ধ্রুবক আসবে k2, ঠিক আছে। এটা ভেদের নিয়ম আছে, যখনই তোমরা ভেদ উঠিয়ে দিবা তখন একটা ভেদ উঠিয়ে দিলে পরে সমান আসবে, আর এটা একটা ধ্রুবক চলে আসবে, যে ধ্রুবকটাকে আমরা k2 ধরে নিলাম, এখানে k1 k2 আর এখানে k3 পাবো, আর এখানে হবে দেখো z² সমান k3 xy, ওকে। তাহলে এইভাবে আমরা পেয়ে যাব সমীকরণগুলো। তাহলে এখানে ধ্রুবকগুলির গুণফল বলেছে, তা ধ্রুবকগুলির মানগুলো বের করে নিই আমরা। তো এখান থেকে দেখো আমরা যেহেতু k1 মানটা বের করতে চাই, তাহলে k1টা কত হবে, তাহলে s² নিচে yzটা নেমে যাবে, তাহলে s²/yz পাবা। এখান থেকে k2-র মান বের করব, তাহলে এখান থেকে k2-র মান যদি বের করো তাহলে y²/zx হবে, আর এখান থেকে k3-র মান বের করব, তো k3-র মানটা কত আসবে z²/xy। এবার ধ্রুবক 3টির গুণ করব আমরা, তাহলে অতএব k1 গুণিত k2 গুণিত k3, ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে দিই, এই যেখানে ধ্রুবকগুলি পেয়েছি k1 পেলাম, k2 পেয়েছি, k3, ঠিক আছে। এই যে 3টি ধ্রুবকের পরিচয় দিয়ে দিব, এখানে লিখে দিব পাশে যে k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু বলতে হবে, ঠিক আছে। আমি এখানে বলে দিলাম তোমাদের, ঠিক আছে, তোমরা কিন্তু লিখে নিবা k1, k2, k3 হবে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে ভেদ ধ্রুবক 3টির গুণফলটা আমরা করছি, দেখো বাঁদিকে গুণ করলাম, তবে ডান দিকে গুণ করব। তা দেখো প্রথমটা ডান দিকটা আছে s²/yz গুণিত, দ্বিতীয় ডান দিকটা আছে y²/zx, আর এর আছে ডান দিকে
জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। চলো আমরা কাটাকাটি করি। দেখো এখানে ওয়াই ওয়াই দুটো ওয়াই আছে আর উপরে দুটো ওয়াই, তাহলে এই ওয়াই স্কোয়ার আর ওয়াই ওয়াই কেটে দিলাম। আর দেখো এখানে এক্স স্কোয়ার আর এই একটা এক্স কেটে দিলাম। আর এখানে যে জেড স্কোয়ার, তো এই জেড কেটে দিলাম। তা দেখো আমরা কী পেয়ে গেলাম, K1 K2 K3, এই ধ্রুবক তিনটির গুণফল আমরা কত পেলাম, 1 পেয়ে গেলাম। তা দেখো আমাদের যেটা বলেছিল ধ্রুবক তিনটির গুণফল 1 হবে, তাহলে কথাটা সত্য বলেছে। তাহলে আমরা অ্যান্সার লিখে দিব, অ্যান্সার সত্য। এবার দেখো 3 প্রশ্নটা কি বলছে, 3টা বলছে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেমি। আচ্ছা দেখো ছবি এঁকে বোঝাই আমি, আমাদের এখানে দুটো বৃত্ত বলেছে, বহিঃস্পর্শ করেছে, এই একটা বৃত্ত, দেখো একটা 5 সেমি 3 সেমি, তারা ছোটো বৃত্ত হবে। তাহলে একটা আমরা ছোটো বৃত্ত তৈরি করি, এরা বহিঃস্পর্শ করেছে, এই যে। তাহলে এই আমাদের কেন্দ্রবিন্দু, এটা এ কেন্দ্রবিন্দু নিলাম, আর এখানে কেন্দ্রবিন্দুটা আমরা বি নিয়ে নিলাম। তাহলে এ বিটা আমরা যোগ করে দিলাম। তাহলে এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলেছে 2 সেমি। দেখো আমাদের এখানে পি নাম দিয়ে এটা, তাহলে যে এপিটা বড় বৃত্তের ব্যাসার্ধ এপি সেটা হচ্ছে আমাদের 5, আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ যেটা আছে আমাদের 3, ঠিক আছে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যেটা এবি, এখানে এবি কী দেখতে পাচ্ছি, এবি দেখতে পাচ্ছি এপি প্লাস পিবি, ঠিক আছে। এপি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, পিবিটা হচ্ছে দেখো ছোটো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ 5 আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ 3, 5 আর 3 যোগ করে আমরা কত পাচ্ছি 8। তো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দুটি বৃত্ত যে বহিঃস্পর্শ করে, তাই না, 5 সেমি আর 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কিন্তু আমরা 8 সেমি পাচ্ছি, কিন্তু এখানে কি বলেছে, এখানে 2 সেমি বলেছে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। আমরা অ্যান্সার লিখে দেব মিথ্যা। দেখো 4 প্রশ্নটা বলছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মানটা বলেছে 1। তো দেখবো কি সরল করে, এই সরল করে মানটা যদি 1 পাই তাহলে সত্য, আর 1 না পেলে মিথ্যা। তো দেখো আমরা কি করছি, তোমরা লক্ষ্য করো 12 ডিগ্রি 78 ডিগ্রি যোগ করো, এদের যোগ ফলে কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে আমরা দেখো একজনকে আমরা লিখব সাইন 12 ডিগ্রি, আর এখানে মাইনাস কস 78 ডিগ্রি জায়গায় আমরা লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, ঠিক আছে। কারণ দেখো এটা যদি বিয়োগ করো তোমরা 78 ডিগ্রি পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে 78 ডিগ্রিকে এটা লেখা যাবে। তাহলে এবার দেখো পূরক কোণের সূত্র আমরা লাগাবো, সাইন 12 ডিগ্রি থেকে গেল। আর এখানে দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা যদি আমরা ভাবি, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিতা পূরক কোণের সূত্র আছে, এটা সাইন থিতা হয়ে যাবে। তাহলে এটা আমরা লিখতে পারবো সাইন থিতা, থিতা এখানে আমাদের 12 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো দুটো সমান চলে যাচ্ছে প্লাস মাইনাস, তাহলে একই জিনিস প্লাস মাইনাস কেটে যায়, তাহলে কেটে গিয়ে আমাদের কত হবে 0, কিন্তু আমাদের 1 বলেছে। তাহলে অ্যান্সারটা কী দাঁড়িয়ে গেল, অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এখানে মিথ্যা, অ্যান্সার আমাদের মিথ্যা। এবার 5 প্রশ্ন দেখো আমাদের কিছু তথ্য দেওয়া আছে, তথ্যগুলো আছে দেখো 16, 15, 17, 16, 15, x, 19, 14, 17, এভাবে তথ্যগুলো আছে। এই তথ্যগুলোর সংখ্যাগুরু মান 15 হলে, সংখ্যাগুরু মান বলে দিয়েছে 15, দেখো সংখ্যাগুরু মান 15 মানে 15 সংখ্যাটা বেশিবার থাকবে, এভাবে সংখ্যাগুরু মান পাওয়া যায়। তাহলে দেখো এই তথ্যের সংখ্যাগুরু মান যদি 15 হয় তাহলে এক্সের মান 15 হবে। দেখো সংখ্যাগুরু মান 15 বলেছে, তাহলে 15 সংখ্যাটা বেশিবার হবে। 15 কবার আছে এখানে, একবার, দুবার। তা তোমরা লক্ষ্য করো 16 তো দুবার আছে, তাহলে 15 যদি সংখ্যাগুরু মান হয় তার 15কে বেশিবার থাকতে হবে। তাহলে এখানে এক্সট্রা তাহলে আমাদের কত হতে হবে, 15 হতে হবে। এক্সট্রা 15 হবে, তখনই 15 হয়ে যাবে 3 জন, 15 সংখ্যাটা এখানে সবচেয়ে বেশি হবে, তখনই বলতে পারবো এই তথ্যের সংখ্যাগুরু মান 15। যখন সংখ্যাগুরু মান 15 বলে দিয়েছে তাহলে এক্সের মানটা কিন্তু 15 হবে। তাহলে এক্সের এখানে মান বলেছে, দেখো এক্সের মানটা 15ই বলেছে, 15 হবে, তাহলে আমাদের কথাটা সত্য হবে। তাহলে এখানে আমাদের দেখো এক্সের মান কত আছে, আমাদের কিন্তু এক্সের মানটা 15ই পাবো। তাহলে অ্যান্সারটা কী হবে, আমাদের অ্যান্সারটা এখানে সত্য হবে, কারণ এক্সের মান আমরা 15 পাচ্ছি। এবার দেখো 6 প্রশ্নটা বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 392 পাই বর্গ সেমি হবে। অর্ধগোলক, দেখো আমরা অর্ধগোলক বুঝবো। অর্ধগোলক তোমরা দেখো, তোমরা দেখেছো উদাহরণ দিলে পরে বাটি, যেটা ওই যে তরকারি রাখা বাটি বা মুড়ি খাওয়ার বাটি, তাহলে এখানে অর্ধগোলকের উপরে তলটা বৃত্তকার থাকে, এই যে আমাদের অর্ধগোলক, তাই না। আচ্ছা দেখো পুরো গোলকটা হচ্ছে এটা সম্পূর্ণ ফুটবল, তার অর্ধেক করলে যে অর্ধগোলক পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো এখানে বলেনি, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় আর পার্শ্বতলের ক্ষেত্রফল হয়। তো আমরা দুটো বের করে চেক করে দেখব কোনটা মিলছে, ঠিক আছে। মিলে গেলে সত্য, না মিললে মিথ্যা। দেখো পার্শ্বতল বক্রতল যেটা, তো এই বক্রতলটা দেখো, এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে 2 পাই r স্কোয়ার, ঠিক আছে, 2 পাই r স্কোয়ার,
2πr²। কেন এই যে বক্রতলের ক্ষেত্রফল এটা কেন? কারণ দেখো এই যে ফুটবলটা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4πr²। এটা যদি সমগ্র তল হয় তাহলে অর্ধেক কত হবে? এর অর্ধেক 2πr²। ঠিক আছে, মানে বক্রতলটা মানে এই তলটা বাদ দিয়ে উপরের তলটা কিন্তু বৃত্ততল আছে, বৃত্তাকার। তাহলে বৃত্তাকার এই যে উপরে সমতলটা যেটা আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? πr²। ঠিক আছে, যেখানে আমাদের এখানে বলে দেবো এই যে ব্যাসার্ধ কিন্তু আর, সেই অর্ধগোলকের ব্যাসার্ধ কত আর ধরে বক্রতলের ক্ষেত্রফলটা হবে 2πr², আর উপরে যে সমতলটা আছে বৃত্ততলটা তার ক্ষেত্রফল হবে πr²। এবার আমরা সমগ্রতল বলতে আমরা কি জানি? দুটোকে যোগ করব, তাহলে 2πr² আর πr² যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব 3πr²। এটা হচ্ছে আমাদের সমগ্রতল, আর এটা হচ্ছে আমাদের বক্রতল। বক্রতলটা আমরা কত? বক্রতলটা পেলাম 2πr²। এটা হচ্ছে আমাদের বক্রতল। তাহলে আমরা দুটো দিয়ে আমরা বসে কাজ করব, আমাদের কি অ্যান্সারটা মিলছে? যেহেতু এখানে বলে দেয়নি সমগ্রতলের কথাটা বলেনি আর বক্রতলও বলেনি। ঠিক আছে, তাহলে এখানে একটা কথা বলে দিলে আমাদের তাড়াতাড়ি হয়ে যেত, যেহেতু এখানে শুধু অর্ধগোলকের ক্ষেত্রফল বলেছে, তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় আর এই যে বক্রতলের ক্ষেত্রফল হয়। তারপরে চলো দুটো বসিয়ে চেক করি। যেখানে আমাদের ব্যাসার্ধ 8টা আমাদের বলেছে কত? আর বলেছে আমাদের 7। আমরা যদি এখানে বসাই এই জায়গায়, তাহলে 2 ইন্টু, দেখো এখানে আমরা পাইটা রেখে দিয়েছে, পাইটা মান বসাইনি, আর আরের জায়গায় আমরা 7 লিখব। ঠিক আছে, এই দুটো গুণ করো, 7 সাথে 49, আর 49 দিয়ে কত হবে? 98। এটা হচ্ছে 98 পাই। দেখো আমাদের মিলেনি এখানে 98 পাই। আচ্ছা আমরা এখানে বসাই, তাহলে এখানে যদি বসাই এখানে হবে 3 ইন্টু পাই ইন্টু, আর এখানে দেখো 7 ইন্টু 7, তাহলে এখানে যদি গুণ করো 49 আর এদিকে 3, তাহলে 3 নং কত বাবা? 3 নং 27, আর 3 4 12, 12 ওদিকে 2 14, 147 পাই পাচ্ছ। তা দেখো দুই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটা আসছে না, যে মানটা বলেছে আমাদের কত মান বলেছে? আমাদের এখানে বলেছে 392 পাই বলেছে। তা দেখো এই মানটা আমাদের আসছে না, এটাও আসছে না, এটাও মিলছে না। তাহলে আমরা অ্যান্সারটা এখানে কি বলবো? তাহলে এখানে অ্যান্সারটা আমরা মিথ্যা বলবো। অ্যান্সার হয়ে গেল আমাদের মিথ্যা। এবার 4-এরগুলো প্রশ্ন চলে আসলাম। 4-এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য এখানে 2 নম্বর করে পাবা। তো দেখো আমরা 4-এর 1-এর প্রশ্নটা আমরা দেখে নিব। 4-এর 1টা বলছে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। তাহলে বলেছে আমাদের n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করো। n বছর পূর্বে, ঠিক আছে, পূর্বে বলতে আগে। তা আমরা ধরে নেব n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। তা আমরা লিখি ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। ঠিক আছে, তাহলে আমাদের এক্সের মানটা এখানে বের করতে হবে। n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, তাহলে এক্সের মানটা পেয়ে গেলে অ্যান্সার। এবার আমরা করব অতএব n বছর পর জনসংখ্যা হবে। ঠিক আছে, n বছর, দেখো n বছর পূর্বে ছিল, তাহলে n বছর পূর্বে থেকে n বছর পর, ঠিক আছে, পূর্বে থেকে পর মানে এখন বর্তমানটা চলে আসলো। তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? মানে বর্তমান এটা জনসংখ্যা, মানে পূর্বে থেকে এখানে নিয়ে আসলাম পরে। তাহলে বর্তমান জনসংখ্যা দেখো n বছর পর জনসংখ্যা হবে, যেটা সূত্র আমরা কি জানি? p ইন্টু মানে বর্তমান জনসংখ্যা ইন্টু বর্তমান বলতে দেখো মানে আগের থেকে আমরা নিয়েছি, তাহলে বর্তমান আগেরটা হচ্ছে আমাদের পিটা এখানে x, তাই না? পিটা আমাদের কত হবে? x। তাহলে n বছর পরে হবে, n বছর পূর্বে জনসংখ্যা যদি x জন হয়, তাহলে এখান থেকে কথাটা বলছি যে n বছর পর জনসংখ্যাটা কত হবে, সেটা হবে p ইন্টু সূত্রটা আমাদের যেটা p ইন্টু 1 প্লাস r। ঠিক আছে, এখানে বৃদ্ধি বলেছে, দেখো জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে বলে প্লাস হবে, আর যদি এখানে যদি হ্রাস বলতো তাহলে এখানে মাইনাস দিতাম। তাহলে এখানে হবে r/100 আর হোল টু দি পাওয়ার n হচ্ছে সময়, p হচ্ছে আমাদের যে জনসংখ্যা আমাদের দেওয়া থাকবে, এই যে আমরা ধরে নিয়েছি x জনসংখ্যা, এটা আমাদের p, আর r হচ্ছে কত হারে বাড়ছে, আর n হচ্ছে কত বছর, n বছর। তার মানগুলো বসাবো, দেখো p এর মানটা কিন্তু এখানে x দিব, তাহলে এই যে আমরা এটা অনুযায়ী আমরা কাজ করছি, p এর মানটা x 1 প্লাস, আর rটা কত বলেছে এখানে? r বলেছে, তাহলে rটা আমাদের r, আর সময়টা কিন্তু n বছরই বলেছে, তাহলে সময়টা আমাদের nই থেকে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমান জনসংখ্যা। আবার বর্তমান জনসংখ্যা দেখো বলে দিয়েছে p, তাহলে আমরা এই যে দেখো এই বর্তমান জনসংখ্যাটা সমান হবে p এর সঙ্গে, তো আমরা x ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান সমান p বলতে পারবো, কারণ এই বর্তমান যে জনসংখ্যাটা প্রশ্নে বলে দিয়েছে p আছে। তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে গেলে অ্যান্সার। তাহলে আমরা x এর মানটা বের করবো, দেখো x সমান হবে p এর নিচে এটা নেমে যাবে, নিচে এক্সটা রেখে দিয়ে, তাহলে এই যে মানটা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা আমাদের নিচে নেমে যাবে। তাহলে বা x সমান দেখো এবার যদি এই মানটাকে যদি উপরের দিকে নিয়ে যাই,
তাহলে দেখো আমাদের কী হবে, পাওয়ারটা শুধু মাইনাস হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস r/100, আর পাওয়ারটাকে আমরা মাইনাস করে নেব। তাহলে এটাই আমাদের অ্যান্সার। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, n বছর পূর্বে জনসংখ্যা ছিল এটা। তার অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেলাম, এই হলো আমাদের অ্যান্সারটা। এবার দেখো 4-এর 2-এর প্রশ্নটা কী বলছে। 4-এর 2-এর প্রশ্নটা বলছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে সমীরের লাভ কত হবে। দেখো তাদের মূলধন অনুপাত বলে দিয়েছে, তিনজনের কত বলেছে, মূলধনের অনুপাত আছে 1/6 = 1/5 = 1/4। এটা হচ্ছে মূলধনের অনুপাত। তা আমরা অনুপাতটাকে কী করব, পূর্ণ সংখ্যায় করি। তাহলে অনুপাতকে, ভগ্নাংশ অনুপাত আছে, এদেরকে পূর্ণ সংখ্যা করতে গেলে হরটির লসাগু করবো, আর লসাগুটা দিয়ে গুণ করে দেবো। 6, 5 আর 4 যদি লসাগু করো তোমরা, তাহলে কত পাবা, 60 পাবা। লসাগুর নিয়ম এভাবে, একটু তোমাদের দেখিয়ে দিই, তোমরা তো জানো লসাগু। এভাবে করে দেখো 2 দিয়ে লসাগু যাবে, 2 3 6, 5টা নেমে যাবে, আর 2 দিয়ে 4, আর লসাগু যাচ্ছে না, এবার এটা গুণ করো, 2 3 6, ঠিক আছে, 6 5 30, আর 30 দিয়ে 60। তাহলে আমরা এখানে লসাগুটা কত পেয়ে গেলাম, 60 পেয়ে গেলাম। তাহলে 60 দিয়ে সবাইকে গুণ করব। তাহলে 1/6 × 60 = ঠিক আছে, এটা আমরা একটু বন্ধনী দিয়ে দিই, আর 1/5 × 60 = 1/4 × 60। ঠিক আছে, অনুপাতকে = বলা হয়, ঠিক আছে। তো = আমরা বলবো, এটা কেটে 10 পাবা, এটা কাটো, এটা কেটে তোমরা দেখো এটা 12 পেয়ে যাবা, এটা কাটো, এটা কেটে তোমরা 15 পেয়ে যাবা কাটাকাটি করে। তাহলে এখানে 10 = 12 = 15 পেয়ে গেলাম। তাহলে তাদের তিনজনের মূলধন অনুপাত পেয়ে গেলাম এটা। এবার দেখো আমাদের বছরের শেষে লাভটা বলে দিয়েছে, মোট লাভ 3700 টাকা। তাহলে সমীরের লাভ বের করতে বলেছে, তা আমরা লিখব সমীরের লাভ হয়। দেখো সমীরের লাভটা, সমীর কোথায় আছে, প্রথমে আছে সমীর, ইদ্রিস আর অ্যান্টনি, ঠিক আছে, সমীর, ইদ্রিস আর অ্যান্টনি। তা দেখো প্রথমটা সমীর, তারপরে আছে এটা ইদ্রিস, তারপরে এটা আছে অ্যান্টনি। তাহলে সমীরের লাভটা চেয়েছে, সমীর তো প্রথমে আছে, তার সমীর আছে 10, আর নিচে আনুপাতিক যোগ, তো এদের যোগ করব। তো এখানে যোগ করো, এটা পেয়ে যাচ্ছ কত, এটা 22 আর 15, 22 আর 15 যোগ করে 37, আনুপাতিক যোগটা নিচে, আর গুণ দিব, ঠিক আছে, মোট যেটা লাভ হয়েছে, মোট লাভ হয়েছে 3700 টাকা। তাহলে মোট লাভটা দিয়ে গুণ করলে এভাবে আমরা সমীরের লাভটা পেয়ে যাব। তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের লাভ, সমীরের লাভ। তো কাটাকাটি করি, 37 একে 37, আর 2 শূন্য বসে গেল। তাহলে 10 আর 100 গুণ করলে আমরা পেয়ে যাবো 1000। তাহলে 1000 টাকা সমীরের লাভ, এটাই আমাদের অ্যান্সার। এবার 3-এর প্রশ্নটা বলছে, দেখো ax² + bx + c একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তাহলে ax² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখা হয় যে 2b² = 9c। আমাদের এটা প্রমাণ করতে বলেছে, 2b² = 9ac, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আমরা নিয়ে নিতে পারবো, যেহেতু একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে। দেখো একটা যদি আলফা হয়, তার অপরটির দ্বিগুণ বলেছে, তাহলে একটা হবে 2 আলফা। তাহলে এভাবে প্রশ্ন বলে দিয়েছে, একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটা আলফা হলে অপরটা হবে 2 আলফা। তাহলে দেখো দুটো বীজ পেয়ে গেলাম। এখন আমরা বীজ দিয়ে যোগফল বের করব। তো বীজ দিয়ে যোগফল বলতে আলফা + 2 আলফা, আলফা + 2 আলফা। তো এই যে বীজ দিয়ে যোগফল, আর বীজ দিয়ে যোগফলের এখান থেকে সূত্রটা আছে -b/a। ওকে, তাহলে এখান থেকে আমরা কী করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 আলফা দেখতে পাচ্ছি। তাহলে -b/a যোগ করে দিলাম 2 আলফা আর আলফা 3 আলফা। তা আমরা এখান থেকে আলফার মানটা বের করে নেব, -b/ এটা হয়ে যাবে 3a, কে আমরা 1 নং নামতে দিলাম। এবার আমরা বীজদের গুণফল বের করব। তাহলে অতএব বীজদের গুণফল বলতে আলফা × 2 আলফা, এই যে দুটো বীজের গুণফল। তাহলে বীজদের গুণফলের সূত্রটা আমরা এখান থেকে পাবো c/a, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা গুণ করলে 2 আলফা² = c/a। আচ্ছা, এবার আমরা এই দিকে করি, দেখো আলফার মান তো আমরা পেয়ে গেছি, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে বা 2 × আলফার জায়গায় বসাবো কত, -b/3a। তাহলে এখানে বসাবো -b/3a, আর ডান দিকে আমাদের কে ছিল, c/a। আচ্ছা, এই মানটা আমরা যে বসালাম এখানে 1 থেকে, তা লিখে দিই, আমরা বলবো যে 1 থেকে মানটা আমরা বসিয়ে দিয়েছি এখানে। এবারে আমরা এখান থেকে সরল করে দেখো প্রমাণটা চলে আসবে। তাহলে 2 × আচ্ছা, এখানে দেখো আমাদের স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা আমরা ছেড়ে দিয়েছি, তাহলে এটা আমরা স্কোয়ার দিব। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করে এখানে আমরা স্কোয়ারটা ভাঙালে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটা হবে আমাদের b², আর এখানে 3 এর স্কোয়ার 9, আর a² বসে যাবে।
সমান সমান এদিকে সি বাই এ আছে, কাটাকাটি করলে পরে এর সঙ্গে এ কাটবে, এখানে এ স্কোয়ার আছে তাহলে একটা এ থেকে যাবে, আর কিন্তু কাটাকাটি হচ্ছে না। তাহলে এদিকে আমরা 2b স্কোয়ার রেখে দিলাম, আর 9a এর সঙ্গে গুণ করে আমাদের 9ac হয়ে যাবে। তো দেখো প্রমাণটা আমাদের মিলে গেছে, আমরা এখানে লিখে দেবো প্রুভড। ঠিক আছে, প্রুভড মানে প্রমাণিত, আমরা বাংলা লিখতে পারো প্রমাণিত, আর তোমরা যে ইংরেজি লিখো তো ইংরেজি লিখবো প্রুভড। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্নটা। তো 4 নম্বর প্রশ্নটা বলছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার যারা ধনাত্মক সংখ্যা আছে এরা প্রান্তীয় পদ দুটি, দেখো প্রান্তীয় পদ বলতে প্রথম দিকেরটা আর শেষেরটা, ঠিক আছে, প্রথমের আর শেষেরটা বলেছে, মানে 3টি পদের প্রথমটা আর তৃতীয়টা বলেছে এখানে। তা প্রান্তীয় পদ দুটি বলেছে, একটা বলেছে পি কিউ আর, আর একটা বলেছে পি আর বাই কিউ হলে মধ্য সমানুপাতি কত হবে। তো মধ্য সমানুপাতি আমরা ধরে নিচ্ছি, ধরি মধ্য সমানুপাতিটি হবে। মধ্য সমানুপাতিটাকে আমরা কী ধরবো, এখানে আমরা এক্সে ধরে নিই, এক্স। তাহলে এবার দেখো এক্স যদি ধরে নিই তাহলে প্রান্তীয়টি মানে প্রথমটা বলেছে প্রান্তীয়, প্রথম হচ্ছে পি কিউ আর প্রথমজন, আর মধ্যে হবে এক্সটা, আর শেষেরটা যেটা হবে তৃতীয়টা হবে আমাদের পি আর বাই কিউ। ঠিক আছে, তো এই যে বলেছিল প্রান্তীয় পদ, মানে এই যে প্রান্তীয় বলতে প্রান্তের দিকে থাকবে, এই দিকে আছে আর ওই দিকে থাকবে, আর মধ্যে থাকবে এ। তো এইভাবে আমাদের বলেছে, এরা কিন্তু বলেছে কি ক্রমিক, তাই না। তো এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তো আমরা কী লিখতে পারবো, আমরা লিখতে পারবো পি কিউ আর ইজ টু এক্স সমান সমান এক্স ইজ টু পি আর বাই কিউ। তো 3টা সংখ্যা ক্রমিক হলে আমরা লিখতে পারবো প্রথমটা ইজ টু দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা ইজ টু তৃতীয়টা। তাহলে এখান থেকে আমরা দেখো সমাধান করে এক্সের মানটা বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা বাই করে নিই পি কিউ আর বাই এক্স, আর এখানে এক্স বাই পি আর বাই কিউ। আমরা এবার বর্গগুণ করব, যদি বর্গগুণ করো তাহলে দেখো এটা এস স্কোয়ার, এক্স এক্স এস স্কোয়ার, আর এটা বর্গগুণ করলে দেখো পি কিউ আর গুণিত, তাহলে এটা বসিয়ে দেবো, এটার সঙ্গে এটা গুণ, তো এটা পুরোটা বসিয়ে দেবো পি আর বাই কিউ। আমরা এখানে কিউ কিউ কেটে দিতে পারছি, তাহলে আমি এখানে দেখাচ্ছি তোমাদের সরলটা। তাহলে বা এস স্কোয়ার সমান সমান কী হবে, দেখো পি পি গুণ করে পি আর পি পি গুণ করে পি স্কোয়ার, আর আর গুণ করে আর স্কোয়ার। তাহলে আমরা এখানে পেয়ে যাবো পি স্কোয়ার আর আর স্কোয়ার। তাহলে এক্সের মান কত হবে, তাহলে এখানে হবে রুট ওভার পি স্কোয়ার আর স্কোয়ার। দেখো প্লাস মাইনাস হয়, মাইনাসটা কিন্তু হবে না, কারণ এখানে ধনাত্মক সংখ্যাগুলো বলে দিয়েছে প্রশ্নে, যে ব্র্যাকেটে ধনাত্মক বলেছে, তার জন্য মাইনাসটা এখানে ছাড়া পড়ে গেছে। তাহলে এক্স সমান সমান হয়ে যাবে পি স্কোয়ার আছে তাহলে আমাদের পি বেরোবে, আর আর স্কোয়ার আছে তো এখানে আর বেরোবে, তাই না, কারণ বর্গমূলে দুজন থাকলে একটা বের হয়, দুটো থাকলে একটা বের হয়। তাই এটা আমাদের মধ্য সমানুপাতি। তার অতএব মধ্য সমানুপাতিটি, মধ্য সমানুপাতিটি কত পেয়ে গেলাম, পি আর পেয়ে গেলাম। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো 5 প্রশ্নটা আমরা কি বলছে দেখে নেব। 5 প্রশ্নটা বলছে ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র ও, আর বলেছে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ এস কিউ আর 35 ডিগ্রি এবং কোণ পি আর কিউ 35 ডিগ্রি হলে কোণ কিউ এস আর এর মান কত হবে। চলো আমরা ছবি এঁকে বুঝি প্রশ্নটা কী বলছে। তাহলে আমাদের একটা পরিবৃত্ত আছে, তাহলে পরিবৃত্তের কেন্দ্র ও বলে দিয়েছে। তা দেখো আমরা প্রথমে আগে বৃত্তটা যদি আমরা তৈরি করে নিই, তাহলে এর ভিতরে একটা আমরা ত্রিভুজ তৈরি করে নিলাম। তাহলে আমরা ত্রিভুজের পরিবৃত্তে পেয়ে যাব, আমাদের কি আছে পি কিউ আর আছে। তাহলে পি কিউ আর ত্রিভুজ, কোণটা বলেছে আমাদের পি কিউ আর, প্রথমে দেখো পি কিউ আর এই কোণটা সমদ্বিখণ্ডক। তাহলে এই যে সমদ্বিখণ্ডক যদি করি, তো সমদ্বিখণ্ডকটা বৃত্তকে এস বিন্দুতে ছেদ করেছে। তা দেখো এভাবে আমরা একটা সমদ্বিখণ্ডক টানলাম, তাহলে বৃত্তটাকে এস বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এই সমদ্বিখণ্ডক বলতে কি দুটো কোণ কিন্তু আমাদের সমান হয়, এই কোণটা সমান হবে, মানে এখানে যেহেতু কোণ পি কিউ আর এর, ঠিক আছে, পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কে আছে কিউ এস, ঠিক আছে। তাহলে এই কোণটা সমান হবে। তাহলে অতএব সমান আমরা লিখতে পারবো, এই কোণের নাম দেখো পি কিউ এস বলতে পারবা, পি কিউ এস সমান সমান, এই কোণের নামটা তোমরা বলতে পারবা আর কিউ এস, ঠিক আছে, এই দুটো কোণ সমান। এবার দেখো একটা কোণ আমাদের বলেছে এখানে এস কিউ আর, তাহলে এস কিউ আর এই কোণটা আমাদের কত বলেছে 35 ডিগ্রি, তাহলে এটাও হবে আমাদের কত 35 ডিগ্রি। তাহলে দুজনে আমরা পেয়ে গেলাম এই দুটো কোণ 35 ডিগ্রি করে পেয়ে গেলাম। আর একটা কোণ বলেছে পি আর
পি আর কিউ মানে এই কোণটা বলেছে, এই কোণটা কত 32 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে 32 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের কার মানটা বের করতে বলেছে কিউএসআর, কিউএসআর দেখো এখানে তাহলে আমাদের এসআর যুক্ত করতে হবে, যেভাবে প্রশ্ন বলবে সেভাবে কাজ হয়ে যাচ্ছে। তাহলে এসআর আমাদের যোগ করতে হবে, এই যে এসআর আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে কোণটা কিউএসআর, একটু ভালো করে লিখি এটা। তাহলে দেখো এখানে যদি আমরা যোগ করে দিই, এই যে আমাদের এসআর, তাহলে আমাদের এটা এসআর যোগ করলাম, তাহলে কিউএসআর এই যে এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। এই কোণের মান কত হবে, কত ডিগ্রি হবে? দেখো এই কোণের মানটা আমরা কীভাবে পেয়ে যাবো, এই দুটো কোণ পেয়ে গেছে মানে কি আমরা সম্পূর্ণ কোণটা পেয়ে যাবো দুটোকে যোগ করে। তাহলে সম্পূর্ণ কোণটা কত হবে 70 ডিগ্রি। সম্পূর্ণ কোণ বলতে কোন কোণটা, পি কিউ আরটা, তাহলে পি কিউ আর কত পেয়ে যাবো 35 ডিগ্রি যোগ 35 ডিগ্রি মানে 70 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটা, সম্পূর্ণ কোণটা। এবার দেখো পি কিউ আর ত্রিভুজে দুটো কোণ পেয়ে গেলাম, তো 3 নম্বর কোণটা পেয়ে যাবো ত্রিভুজের ধর্ম অনুযায়ী। তাহলে আমরা লিখব ত্রিভুজ পি কিউ আর এর কোন কোণটা বের করতে চাইছি, এই কোণটা, ঠিক আছে। এই কোণটা আমরা পেয়ে যাবো, এই কোণের নামটা আমরা দিব কিউ পি আর। তাহলে কিউ পি আর সমান সমান কত হবে 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ দেওয়া আছে মানে পেলাম, সেই দুটো কোণ আমরা যোগফলটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। দেখো কোনো ত্রিভুজে দুটি কোণ জানা থাকলে তৃতীয় কোণটা পাওয়া যায় এইভাবে 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে সেই দুটো কোণের যোগফলটা 180 ডিগ্রি থেকে বাদ দাও, তাহলে আমরা 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে এটা আমরা সরল করি 180 ডিগ্রি, আর এটা যোগ করে আমরা কত পেয়ে যাবো, এদিকে 2 আর এদিকে আমরা পেয়ে যাবো 10, 102 ডিগ্রি। এটা যদি বিয়োগ করি তাহলে 8 আর এটা হবে আমাদের 60, দেখো আমরা 78 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম, তো এটা পেয়ে গেলাম আমরা 78 ডিগ্রি। এবার দেখো এই কোণটা এই কোণের সমান, একই চাপের উপর অবস্থিত যে বৃত্তাংশস্থ কোণগুলো আছে ওই কোণগুলো সমান হয়, ঠিক আছে। তাহলে এটা 78 ডিগ্রি হলে এটা কত হবে 78 ডিগ্রি হবে, তাহলে এটা আমরা 78 ডিগ্রি আছে। আমরা একটু বলে দিই এখানে আমরা লিখব যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, ঠিক আছে, এটা আমার উপপাদ্যে আছে। তাহলে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাহলে এরা দুজন সমান। তাহলে এই জন্য আমরা অতএব দিয়ে পেয়ে যাব এই কোণটা মানে যেটা বের করতে বলেছে কিউএসআর। তা আমরা কিউএসআর আমরা কত পেলাম, আমরা পেয়ে গেলাম 78 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো অ্যান্সারটা আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো 6এর প্রশ্নটা কী বলছে, দেখো ত্রিভুজ এবিসি সদৃশ্য চিহ্ন, দেখো যেটা ঢেউ খেলানোর চিহ্নটা আছে ওটাকে সদৃশ্য চিহ্ন বলা হয়। তো ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি বিসি সিএ বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডিই ইএফ আর ডিএফ। আর যদি এ কোণটা 47 ডিগ্রি হয় এবং ই কোণটা 83 ডিগ্রি হয় তবে সি কোণের মান বের করতে বলেছে। আচ্ছা, দুটো ত্রিভুজ সদৃশ্য বলেছে, আমি তোমাদের ছবি এঁকে বোঝাই দুটো ত্রিভুজ। তাহলে আমার একটা ত্রিভুজ আছে এ বি সি, আর একটা ত্রিভুজ আছে আমাদের ডি ই এফ, ঠিক আছে। এখানে দেখো বাহুগুলি বলে দিয়েছে, দেখো এ বি বাহুর অনুরূপ বাহু বলেছে ডি, বিসি বাহুর অনুরূপ ইএফ, আর এসি বাহুর অনুরূপ বাহু হবে দেখো কত হবে ডিএফ। দেখো যেভাবে প্রশ্নের বাহুগুলো অনুরূপ আছে সেভাবে কিন্তু ছবিটা আমরা তৈরি করেছি, প্রশ্ন অনুযায়ী দুটো ছবি আমরা তৈরি করে নিয়েছি। এই দুটো ত্রিভুজ সদৃশ্য বলেছে, ঠিক আছে। তো দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে কি হয় যে অনুরূপ কোণগুলো কী হবে সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান আর এই কোণের সঙ্গে এই কোণ সমান। এখানে দেখো আমাদের কোণগুলো বলে দিয়েছে কিছু, এ কোণটা কত বলেছে, এ কোণটা বলেছে আমাদের 47 ডিগ্রি, আর ই কোণ কোথায়, ই কোণটা আমাদের বলেছে 83 ডিগ্রি, ঠিক আছে। এবার তোমরা দেখো আমরা কী বললাম, এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এটা যদি 83 ডিগ্রি হয় তাহলে এটাও হবে আমাদের বি কোণটাও হবে 83 ডিগ্রি, কারণ সদৃশ্য ত্রিভুজের অনুরূপ কোণ সমান হবে, ঠিক আছে। তা আমরা বলতে পারবো যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ্য, দুটো ত্রিভুজ কী আছে আমাদের, দুটো ত্রিভুজ আছে আমাদের সদৃশ্য। তা দুটো ত্রিভুজ সদৃশ্য হলে অনুরূপ কোণ সমান হবে, তাহলে আমরা বলতে পারবো বি কোণ সমান সমান ই কোণ, তাহলে কোণ বি সমান সমান কোণ ই। তাহলে এদের ই কোণের মানটা হচ্ছে আমাদের 83 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বি কোণটা আমরা কত পেয়ে গেলাম 83 ডিগ্রি পেয়ে গেলাম।
আচ্ছা, এবার দেখো আমাদের কোন কোণটা বের করতে বলেছে, সি কোণটা। এবার দেখো একটা ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছি, তো আমার 3 নম্বর কোণটা পেয়ে যাবো ত্রিভুজের ধর্ম অনুযায়ী। তাহলে অতএব কোণ সি কী হবে, 180 ডিগ্রি থেকে এই দুজনের যোগফলটা বাদ দিব, 47 ডিগ্রি যোগ 83 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, এদের যোগফলটা পাবা 10, আর 8 আর 4 12, একে 13, 130 ডিগ্রি। আর এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা সি কোণটা কত পেয়ে গেলাম, তাহলে সি কোণটা পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি। তাহলে এই হচ্ছে অ্যান্সার, এটা আমাদের 5 আছে, 50 ডিগ্রি। এবার দেখো 7 প্রশ্নটা কি বলছে। 7 প্রশ্নটা বলছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, ও এ, ও বি, ও সি, ও ডি যুক্ত করা হলো। যদি ও এ 2 সেমি, ও সি 3 সেমি আর ও বি √5 সেমি হয়, তবে ও ডির মান কত হবে। চলো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা বুঝি। আমাদের প্রথমে আয়তক্ষেত্র বলেছে এবিসিডি, তাহলে আমরা একটা আয়তক্ষেত্রের ছবি আঁকবো। এই যে আমাদের একটা আয়তক্ষেত্র, আমরা নাম দিয়ে দিই এ, বি, সি আর ডি। দেখো এই আয়তক্ষেত্রের ভিতরে আমাদের একটা অভ্যন্তরে একটা বিন্দু আছে, আমরা এই জায়গায় একটা নাম দিয়ে দিলাম ও বিন্দু। ঠিক আছে, তাহলে ও বিন্দুটা আমরা যোগ করতে বলেছি ও এ, তাহলে সব যোগ হবে ও এ, ও বি, এদিকে ও ডি, আর এদিকে যোগ হবে ও সি। ঠিক আছে, এভাবে আমাদের যোগ হবে। তা আমাদের কি বলেছে, মানগুলো তো দেওয়া আছে প্রত্যেকের মান। তাহলে এখানে আমাদের মানগুলো দেখো আমি বলে দিচ্ছি। ও এর মান আমাদের দেওয়া আছে, ও এর মান কত আছে এখানে 2, আর এখানে ও বির মান দেওয়া আছে। আচ্ছা ও সি কত বলেছে, ও সি 3 বলেছে, 3। আর তারপরে মান দেওয়া আছে ও বি। ঠিক আছে, তাহলে ও বি কত বলেছে √5, ও বি √5। আর এখানে ও ডিটা আমাদের বের করতে বলেছে, তাহলে ও ডিটা কত হবে। দেখো ও ডি বের করার নিয়ম আমাদের এভাবে, যেহেতু বলে প্রশ্নে এবিসিডি একটা সামুদ্রিক, ঠিক আছে, সামুদ্রিক না সরি, এবিসিডি একটি আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ভিতরে ও যদি একটা বিন্দু হয় আর এভাবে যদি যোগ করা হয়, তাহলে এভাবে একটা শর্ত আছে আমাদের। তাহলে আমরা লিখব অতএব, দেখো অতএব ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শর্তটা, এটা আমাদের সমান সমান হবে। তো এখান থেকে মানগুলো বসিয়ে দিলে আমরা দেখো ওডির মানটা পেয়ে যাবো। তো আমরা এটা তো সংক্ষেপে হলো শর্টকাট, ঠিক আছে, সূত্র অনুযায়ী। আমরা এটা কি করে হয় এটার প্রমাণটা দেখাবো তোমাদের ডিটেলসে, তাই না। আমি এটা সংক্ষেপে বললাম, এবার তোমাদের আমি ডিটেলসে বলি কি করে আমরা এটা পাবো। তার জন্য আমরা কি করব, আমরা ও বিন্দু দিয়ে এ বি আর ডিসির সমান্তরাল সরলরেখা একটা অঙ্কন করব পি কিউ। তাহলে এভাবে আমরা দেখো একটা সমান্তরাল সরলরেখা করলাম পি কিউ। তাহলে আমরা কি অঙ্কন করলাম, আমরা অঙ্কন করলাম দেখো এ বি সমান্তরাল পি কিউ সমান্তরাল ডিসি। ঠিক আছে, এবার অঙ্কন করলাম। আচ্ছা, আমরা অঙ্কগুলো কিন্তু দেখবা যে কোনো অঙ্ক সংক্ষেপও করা যায় আর ডিটেলসও করা যায়, তাই না। তাহলে আমি দেখো এখানে সংক্ষেপেও যেটা হয় সেটা সংক্ষেপে আমি তোমাদের বলে দিচ্ছি, আর ডিটেলসে কীভাবে হয় সেটাও বলে দিচ্ছি। তোমরা কমেন্টে জানাও তোমরা কোনটা বেশি ভালো বুঝতে পারছো, সংক্ষেপে বুঝতে পারছো না ডিটেলসে করিয়ে অঙ্কটা বুঝতে পারছো, কমেন্টে তোমরা জানাবা। তো দেখো আমি এখানে ডিটেলসে দেখাচ্ছি যে এই সূত্রটা কী করে হয় এটা। এবার দেখো এখানে তো আমরা এটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, তাহলে এখানে আমাদের কি হবে, এই যে এ পি কিউ বি এগুলো কি আয়তক্ষেত্র, এদিকে একটা পি কিউ সি ডি এগুলো আয়তক্ষেত্র, তাই না। তা আমরা প্রত্যেকটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। তাহলে এই কোণগুলো আমাদের কী হবে, আয়তক্ষেত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তো এগুলো আমাদের কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এদিকে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজগুলো কিন্তু আমাদের কী হয়েছে, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজটা যদি আমরা নিই, তাহলে এই ত্রিভুজটাকে আমরা কী পাবো, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আছে এগুলো সমকোণী ত্রিভুজ এ ও পি এর আমরা অতিভুজ কী হবে, অতিভুজ আছে ও এ, তাহলে ও এ স্কোয়ার সমান সমান এ পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। এটা আমরা এই ত্রিভুজ থেকে পেলাম। আবার এই ত্রিভুজটা নিচ্ছি, এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ সিও কিউ এর এখানে অতিভুজ আমাদেরকে ওসি, তাহলে এখানে ওসি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারবো সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। এবার আমরা এই দুটোকে যোগ করে নিব। ঠিক আছে, আমরা যোগ করি, তো যোগ করলে আমরা পাবো ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, আর এদিকে যোগ করবো ডান দিকে এ পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার সি কিউ স্কোয়ার
প্লাস ও কিউ স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা কি করছি, এবার এখানে এপি আছে, এই যে এপির জায়গায় আমরা লিখে দেব বি কিউ। তাহলে এপির জায়গায় আমরা বি কিউ লিখে দিলাম, এই যে বি কিউ স্কোয়ার। আর ওপিটা আমাদের এখানে থাক, ওপি স্কোয়ার থেকে গেল। আর সি কিউ স্কোয়ার আছে, সি কিউ জায়গায় লিখে দেবো আমরা পিডি স্কোয়ার। তাহলে সি কিউর জায়গায় আমরা কি লিখছি, পিডি স্কোয়ার। দেখো এগুলো তো আয়তক্ষেত্র, এগুলো তো মান সমান হবে, এর সঙ্গে সমান আর এর সঙ্গে সমান, তার জন্য মানগুলো আমরা চেঞ্জ করছি। আর এখানে ও কিউ স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। এবার এটাকে সাজাই আমরা একটু, দেখো বি কিউ স্কোয়ার, ঠিক আছে। আর বি কিউ স্কোয়ারের সঙ্গে দেখো আমরা এই যে ও কিউ স্কোয়ারটা পাশে লিখবো। এই যে সমকোণী ত্রিভুজ আছে এর আমরা ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার পাচ্ছি আমরা, তাহলে বি কিউ স্কোয়ার আর ও কিউ স্কোয়ার, ঠিক আছে। এই যে ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার, তখন আমরা এর জায়গায় আমরা ও বি স্কোয়ার লিখতে পারবো, তাই জন্য আমরা এটাকে এক জায়গায় রাখলাম। এবার দেখো, এবার এই ত্রিভুজ দেখো পিডি স্কোয়ার আর ওপি স্কোয়ার, দেখো পিডি স্কোয়ার ওপি স্কোয়ার এক জায়গায় রাখি। তো আগে আমরা ধরো পিডি স্কোয়ার লিখলাম, আর এই যে ওপি স্কোয়ারটা আমরা এখানে করে দিলাম ওপি স্কোয়ার, ঠিক আছে। এভাবে পেলে পরে এর অতিভুজটা আছে ওডি, তো এর জায়গায় আমরা ওডি স্কোয়ার লিখে দেবো। তাহলে আমরা দেখো আমরা লিখে দিচ্ছি, আমরা এর জায়গায় লিখতে পারবো, দেখো এই দুটোর জায়গায় লিখতে পারবো আমরা ওবি স্কোয়ার, এটা হবে আমাদের ওবি স্কোয়ার প্লাস, আর এই দুজনের জায়গায় দেখো এটা আছে, দেখো এই যে পিডি স্কোয়ার ওপি স্কোয়ার, তাহলে অতিভুজটা আছে আমাদের ওডি, তাহলে এখানে আমরা ওডি স্কোয়ার লিখতে পারবো। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে এটা, তাহলে এটা সমান হয়ে গেল। আচ্ছা, এখানে তোমাদের একটু কারণটা বলে দিই, কোন কোন ত্রিভুজ থেকে নিয়েছি আমরা। এটা ত্রিভুজ নিয়েছি যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়েছি, এখানে বিও কিউ ও ত্রিভুজ নিয়েছি আমরা কোনটা, পিওডি, ঠিক আছে। এই সমকোণ ত্রিভুজ থেকে দুটো ত্রিভুজ থেকে কিন্তু মানগুলো বসিয়ে দিয়েছি আমরা। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের কার মানটা বের করতে বলেছে, ওডি স্কোয়ার বের করতে বলেছে। তাহলে আমরা ওডি স্কোয়ারটার মান বের করবো। তাহলে ওডি স্কোয়ার আমাদের কত হয়ে যাবে, দেখো ওডি স্কোয়ার হয়ে যাবে, এটা আমরা এইদিকে বাদিকে পাঠিয়ে দেবো, তাহলে আমরা লিখতে পারবো ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, আর এটা চলে আসবে বাদিকে, তাহলে মাইনাস হয়ে যাবে ও বি স্কোয়ার, এরকম দাঁড়িয়ে গেল। তাহলে দেখো ইমপ্লাইজ ওডি স্কোয়ার, এবার মানগুলো বসিয়ে দেবো সব। ও এর মান জানা আছে, দেখো এটা 2 স্কোয়ার, ও সির মান 3 স্কোয়ার মাইনাস, আর ও বির মান √5, তাহলে এখানে আমরা লিখবো √5 তার হোল স্কোয়ার। তো এটা সলভ করে আমরা অ্যান্সার পাবো, এটা 4, এটা 9, আর এটা 5। দেখো 4 আর 9 কত, 9 4 হয়ে গেল 13, আর 13 থেকে আমরা 5 বাদ দিব, তা 13 থেকে 5 বাদ দিলে 8 হয়, তো এটা আমরা 8 পেয়ে যাব। তো আমি এখানে দেখাই তোমাদের, তাহলে অতএব ওডি স্কোয়ার তোমরা কত পেয়ে গেলা, ওডি স্কোয়ার তোমরা কিন্তু 8 পেলা, দেখো ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অতএব ওডি কত পাবো, তাহলে ওডি √8 পাবো। তাহলে বা ওডি সমান দেখো √8টা কীভাবে ভাঙে, এটা 2 × 2 × 2, ঠিক আছে। তাহলে এখানে একটা 2 বের হবে আর একটা 2 থেকে যাবে। তাহলে আমি আবার এখানে একটু ভালো করে দেখাই তোমার। তাহলে অতএব ওডি কত পেয়ে গেলাম আমরা, ওডি পেয়ে গেলাম 2√2, এটাই আমাদের অ্যান্সার। দেখো এটা আমরা সংক্ষেপে যে তোমরা এটাকে লিখে, ঠিক আছে, সূত্রটা লিখে দাও, আমরা জানি এটা লিখে দিয়ে মানগুলো বসিয়ে দেবা, তাই অ্যান্সার পেয়ে যাবা। আর আমি কিন্তু ডিটেলসে আবার দেখিয়ে দিলাম। তো ডিটেলসে তোমাদের বোঝাটা খুবই দরকার, কারণ অঙ্ক আছে, অঙ্ক যত ডিটেলসে বুঝবা তত তোমরা অঙ্ক বুঝতে পারবো আর অঙ্কগুলো মনে থাকবে, ঠিক আছে। দেখো এবার 8এর প্রশ্নটা আছে, x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। এভাবে আমাদের একটা, ঠিক আছে, সমীকরণ দেওয়া আছে। তাহলে এখানে সমাধান করে এক্সের মানটা বের করতে বলেছে, এই যে এক্স আছে এখানে। তাহলে আমরা কি করব, এক্স গুণিত মানগুলো বসিয়ে দেবো। sin 45 মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মানটাও হচ্ছে 1/√2। sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রির মানটা একই হয়, আর tan 60 ডিগ্রির মানটা হয় √3, আর tan স্কোয়ার 45 ডিগ্রির মান তো 1, তাহলে 1 স্কোয়ার, আর cos 60 ডিগ্রির মানটা হয় 1/2। এবার এখান থেকে সলভ করে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে দেখো কত দাঁড়াচ্ছে এখানে, এক্স ইন্টু এটা উপরে √3 আর নিচে দেখো √2 গুণ করে আমরা 2 পেয়ে যাব। আর এখানে 1 আর -1/2, এটা যেহেতু বিয়োগ করো, 1 থেকে হাফ বিয়োগ করলে তোমরা হাফ পাবা। এই 2 কেটে দিলাম। তাহলে এক্স সমান দেখো এখানে 1 আছে আর √3টা আমাদের নিচে নেমে যাবে, ঠিক আছে। বাদিকার এই যে √3টা ডান দিকে গেলে নিচে নামিয়ে দিলাম। তাহলে এক্সের মান কত পেলো, 1/√3, এটা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এবার 9এর প্রশ্নটা দেখো,
sec 4a সমান সমান cosec a মাইনাস 20 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের কিন্তু এর মানটা বের করতে বলেছে, এর মান কত হবে। তা দেখো আমরা এর মানটা বের করছি, আমরা sec 4a রেখে দিলাম, আর এখানে দেখো cosec a মাইনাস 20 ডিগ্রি আছে, তাহলে একে আমরা যদি sec করি cosecকে sec, তো এটাকে লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 20 ডিগ্রি। দেখো এই জিনিসটা ভালো করে বুঝো, পূরক কোণের সূত্র। আমরা যে পূরক কোণের সূত্র এখানে যদি আমরা প্রয়োগ করি, তা sec 90 ডিগ্রি মাইনাস থিতা, এই কোণটাকে থিতা বলে দিলাম, তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে আমাদের কী হয় cosec থিতা। তোমাদের এখানে বলি দেখো সূত্রটা, আমাদের একটা সূত্র আছে sec 90 ডিগ্রি মাইনাস থিতা, এটা সমান কী হয় cosec থিতা হয়। ঠিক আছে, cosec থিতাকে এটা লেখা যায়, এটা থাকে এটা লেখা যায়, তাহলে cosec এটাকে যে a মাইনাস 20 ডিগ্রি আছে cosec, এটাকে আমরা এটা লিখতে পারবো sec 90 ডিগ্রি মাইনাস এই যে এটা a মাইনাস 20 ডিগ্রি। ঠিক আছে, এটা থেকে এটা হয়, তাহলে পুরো কোণের সূত্র কিন্তু এখানে প্রয়োগ করেছি, পাশে দেখালাম। তাহলে এখানে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, উভয় দিকে sec আর sec দেখতে পাচ্ছ, তাহলে উভয় দিকে sec ভ্যানিশ করতে পারবা, তাহলে এদিকে 4a থেকে যাবে, কোণটা থেকে যাবে শুধু, আর এদিকে এই কোণটা থেকে যাবে 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সমাধান করে এর মানটা বের করে নেব, তাহলে এটা আমাদের 4a 90 ডিগ্রি মাইনাস a প্লাস 20 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে দেখো 4a আর মাইনাস এটাই দিকে এসে 5a হয়ে যাবে, 5a, আর 90 থেকে 20 কী হবে যোগ হবে, তা 90 আর 20 ডিগ্রি যোগ করে তোমরা পেয়ে যাবে 110 ডিগ্রি। পাই দিয়ে যদি কাটাকাটি করো, পাই দিয়ে 10 আবার পাই দিয়ে 10, তাহলে আমরা এর মানটা কত, এ সমান পেয়ে গেলাম 22 ডিগ্রি, এটা আমাদের ডিগ্রি আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 10-এর প্রশ্নটা কি বলছে, যে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ r একক এবং আয়তন v ঘন একক হলে CR/v এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো আমরা কি করে মানটা বের করব। আমাদের চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বলে দিয়েছে, তাহলে ভূমির ব্যাসার্ধ তো r বলে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে দেখো চোঙের লম্ববৃত্তাকার যে চোঙ আছে, সেই চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা কী পাবো, c সমান সমান, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে 2πr, ঠিক আছে, h। যেখানে দেখো একটা তোমাদের চোঙ ছবিটাকে আমি বুঝাই, এটা যদি আমাদের চোঙ হয়, চোঙ বলতে তোমরা যে ড্রামগুলো দেখতে পাচ্ছ, ড্রাম, জলের পাইপ, ঠিক আছে, যেভাবে লম্ববৃত্তাকার চোঙ, সিলিন্ডার, চোঙ আকৃতি, গ্লাস, এগুলো হচ্ছে চোঙ আকৃতি, চোঙ জাতীয় ঘনবস্তু। তাহলে এই যে দেখো এটা আমাদের চোঙের যে তলগুলো আছে, তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ, তাহলে এই যে ব্যাসার্ধ আমরা এটাকে যদি ও নাম দিই কেন্দ্রবিন্দুটা, এটা হচ্ছে এ, তাহলে ও এটা আমাদের এখানে আছে ব্যাসার্ধ, ও এটা আমাদের ব্যাসার্ধ। আর এভাবে যদি আমরা উচ্চতাটা করি, তাহলে এটার নাম দিব আমরা বি, এটা বি নাম দিলে এই যে ও বিটা আমাদের কিন্তু উচ্চতা, ও বিটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এভাবে ব্যাসার্ধ আর উচ্চতা এই ধরে আমরা দেখো আমরা যে ক্ষেত্রফলটা যে বলেছে কোনটা, আমাদের বক্রতল, বক্রতল হচ্ছে দেখো এই যে উপরের তলটা, এই উপরের তলটা যেটা হবে এই তলটা বাদ দিয়ে আর এই তলটা বাদ দিয়ে পাশের যে পার্শ্ব তলটা সেটাকে বক্রতল বলবো। সেই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h, মানে এই যে ভূমি বৃত্ত, এটা যে বৃত্ত, বৃত্তের যে পরিধিটা হচ্ছে 2πr, বৃত্তের পরিধির সূত্র 2πr হয়, তাহলে 2πr বৃত্তের পরিধিটা আছে আর প্লাস উচ্চতাটা আছে, মানে উচ্চতাটা আছে এখানে h, হাইটটা, তাই না। তাহলে পরিধি আর উচ্চতা নিয়ে এদের যে গুণফলটাকে বলা হয় বক্রতলের ক্ষেত্রফলটা, পার্শ্বতলের ক্ষেত্রফল, ওটা আমাদের c বলে দিয়েছে, c সমান সমান পেয়ে গেলাম 2πr/h। ঠিক আছে, আর কি বলেছে এখানে, আয়তন বলেছে। এবার দেখো আয়তনটা এখানে v বলেছে, তার চোঙের আয়তনের যে সূত্রটা তোমরা জানবা πr²h, এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। এবার আমাদের যার মান বের করতে বলেছে, কার মান বের করতে বলেছে, CR/v এর মান বের করতে বলেছে। তো চলো মানটি বসাই, c এর মান তো আমরা পেলাম, c এর মান হচ্ছে 2πr/h, এই যে c এর জায়গায় c এর মানটা আমরা বসিয়ে দিলাম। আর এখানে দেখো আবার আর ছিল, তাহলে আরটা এখানে লিখতে হবে আমাদের, আর ভি এর মানে যেটা, তাহলে ভি এর জায়গায় বসাবো πr²h। দেখো এখানে আর দুটো আছে, তাহলে আর² হবে, এই যে আর² কেটে গেল, এইচ আর এইচ কাটালাম, তাহলে এখানে পাই কাটালাম, তাহলে আমাদের শুধু 2 থাকলো, তাহলে অ্যান্সারটা আমাদের 2, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4-11 প্রশ্নটা আমরা করাবো। তো 4-11 প্রশ্নটা বলছে একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি 10 একক এবং ওহার কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ওই আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। আয়তঘন বলেছে, তাহলে আয়তঘন বস্তুর উদাহরণ যদি তোমরা জানো তাহলে তোমরা ইট নিতে পারো। আমি একটা ছোট্ট করে আয়তঘন বস্তু আঁকছি, দেখো। তাহলে আয়তঘন মানে আয়তক্ষেত্র একটা তল নিতে হবে, এই যে একটা আয়তক্ষেত্রের তল, এর মধ্যে আরেকটা আমরা আয়তক্ষেত্র আমরা আঁকবো।
এই যে তাহলে এভাবে যোগ করব, এভাবে যোগ করব, এভাবে যোগ করব আর এভাবে যোগ করব। দেখো এটা আমাদের আয়তঘন বস্তু। তাহলে আয়তঘন বস্তুর মাত্রা থাকে 3টা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো তাহলে কোন আয়তঘন বস্তু এটা, তাহলে আয়তঘন বস্তুর যেটা দৈর্ঘ্যটাকে আমরা x নিলাম, আর এটা প্রস্থ, তা প্রস্থটাকে আমরা নিব y, ঠিক আছে। আর উচ্চতা, এই যে উচ্চতাটা আছে, উচ্চতা হবে আমাদের z। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা হচ্ছে আয়তঘন বস্তুর আয়তঘনের মাত্রা। 3টা মাত্রা থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি বলেছে, তা আমরা ধরে নিই। দৈর্ঘ্য, দেখো আমরা নিয়েছি ছবিতে দৈর্ঘ্যটা x নিয়েছি, প্রস্থটাকে আমরা y নিলাম, আর উচ্চতাকে আমরা z নিলাম, ঠিক আছে। তাহলে এদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি বলে দিয়েছে। তাহলে আমাদের দেখো এখানে x প্লাস y প্লাস z, এদের সমষ্টি কত বলে দিয়েছে? 10। তাহলে x প্লাস y প্লাস z এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এবার উহার কর্ণ দৈর্ঘ্য, দেখো আয়তঘনের কর্ণ দৈর্ঘ্য সূত্র আমরা লিখব, অতএব আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, দেখো আয়তঘনের কর্ণের রো হবে, কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি জানি? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র। ওকে, এবার আমরা কি করব? এই কর্ণের দৈর্ঘ্যের মানটা কিন্তু বলেছে 8 একক। তাহলে এখানে আমরা √h² প্লাস y² প্লাস z², এটা সমান সমান 8 লিখতে পারবো। এবার এখানে আমরা সরল করি, আমরা ওই দিকে বর্গ চাপিয়ে দিলাম, ওই দিকে যদি বর্গ চাপিয়ে দিই তাহলে এটা আমাদের রুটটা উঠে যাবে। তাহলে h² প্লাস y² প্লাস z², আর এদিকে 8² ওই দিকে বর্গ করেছি, বর্গ করলে √ উঠে যায়। এবার দেখো এখানে a² প্লাস b² প্লাস c², এখানে সূত্র আছে আমাদের, সেই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। a প্লাস b প্লাস c মানে x প্লাস y প্লাস z, তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx, ঠিক আছে। এই হচ্ছে আমাদের h² প্লাস y² প্লাস z² সূত্র। আর এদিকে আমাদের 8² কত হয়? 64 হয়। এবার আমরা দেখো মানগুলো বসাবো, এর মানটা আমাদের 10 জানা হয়ে গেল। তাহলে এটা আমরা 10² লিখে দেবো, 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx, আর এদিকে আমাদের আছে 64। এবার দেখো তাহলে আমরা যদি এর মানটা বের করতে চাই, তাহলে আমরা এখানে দেখো 2 লিখলাম, আর এখানে লিখলাম xy প্লাস yz প্লাস zx। তাহলে এখানে দেখো আমরা এটাকে ওইদিকে নিয়ে গেলাম, তো প্লাস হলো, আর এই যে 10² হয় 100, আর এই যে 64টা আমরা এদিকে নিয়ে চলে আসবো। তো 64টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -64, ঠিক আছে। এবার এটা যদি আমরা বিয়োগ করি, তো আমরা বিয়োগ করে কত পেয়ে যাবো? তো এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 36। এখানে এবার লক্ষ্য করো আমাদের যে আয়তঘনের সূত্র যেটা, তাহলে আয়তঘনের সমগ্রতলের সূত্র, আয়তঘনের সমগ্রতলের সূত্রটা আমাদের জানতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা হচ্ছে কিন্তু আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। দেখো এটাই আমাদের আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা এখানে যদি লিখি অতএব, ঠিক আছে, অতএব আমরা এখানে কী লিখব? আমরা 2 ইন্টু, দেখো মানগুলো বসিয়ে দেবো, এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস, এখানে দেখায় প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, ঠিক আছে, সমান সমান কত পেলাম? 36 পেলাম। তোমাদের বলে রাখি যে আয়তঘনের যে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমাদের এটা। তাহলে অতএব পেয়ে গেলাম, অতএব আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম আমরা? 36 বর্গ। দেখো এখানে মানগুলো আমাদের এককে আছে, 36 বর্গ একক, এককটা আমাদের একক লিখেছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো 4-এর 12 নম্বরে চলে এসেছি। দেখো 4-এর 12 আছে আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তাহলে আমরা শেষ প্রশ্নে চলে আসলাম। তো দেখো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তো তোমরা ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এইরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো আমরা আজকের ক্লাসের শেষের অঙ্কটা করাবো। 12 নম্বর অঙ্কটা কী বলছি আমি পড়ে নিব। বলছি
কোনো পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54 এবং সামেশন এফআই সমান 40 প্লাস কে, আর আছে সামেশন এফআই এক্স এর মানটা আছে 2200 প্লাস 50 কে। তবে কে এর মানটা কত হবে, কে এর মান বের করতে বলেছে। দেখো যৌগিক গড়, আমরা যৌগিক গড়ের সূত্র জানি, তা আমরা লিখব যৌগিক গড়। যৌগিক গড়ের সূত্র কি জানি, যৌগিক গড়ের সূত্র জানি আমরা সামেশন এফআই এক্স আই বাই সামেশন এফআই, এটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র। এর মান আমার কত বলে দিয়েছে, এর মানটা আমাদের বলেছে যৌগিক গড়টা 54, প্রশ্ন বলে দিয়েছে যৌগিক গড় 54। তাহলে এবার দেখো এদেরও মান দেওয়া আছে, তাহলে আমরা সামেশন এফআই এক্স এর মানটা 2200 প্লাস 50 কে আছে, ঠিক আছে। সামেশন এফআই এক্স এর মানটা বইতে তোমাদের আছে, প্রশ্নে আছে 2200 প্লাস 50 কে, আর নিচে সামেশন এফআই এর মানটাও বলে দিয়েছে 40 প্লাস কে, ঠিক আছে, 40 প্লাস কে। এই যে এটা হচ্ছে আমাদের সামেশন এফআই এর মান। তাহলে এটা সমান আমাদের কত 54। তাহলে এখান থেকে সমাধান করে আমরা কে এর মানটা বের করে নেব। আচ্ছা তোমাদের দেখো উপর থেকে 2 দিয়ে তোমরা ভাগ করতে পারো, তাহলে এখানে 2 দিয়ে যদি ভাগ করো 2 একে 2 2 একে 2 দুটো 0 1100, এখানে 2 দিয়ে কাটাকাটি 50 পেয়ে যাবে, আর এটা 2 দিয়ে 4 আর 2 সাথে 14, আমরা একটু ছোটো করে নিলাম। এবার বর্গমূল করে নিই, তাহলে দেখো এদিকে আমাদের 1100 প্লাস এটা আমার 25 কে, আর এটা যদি বর্গমূল করো, ঠিক আছে, এটা কত পেয়ে যাবা, তাহলে এটা পেয়ে যাবা তোমরা 27 আর 40 গুণ। তাহলে 27 আর 40 যদি গুণ করো, তাহলে আমরা 4 দিয়ে গুণ করি, দেখো 4 7 সমান 4 7 28, আর 4 2 8, 8 ওদিকে 2, 8 আর 2 10, আর শূন্যটা আমরা বসিয়ে দিলাম, তাহলে এভাবে গুণটা পেয়ে গেলাম। প্লাস এবার 27 আর কে গুণ করে কত হবে 27 কে, এবার বর্গমূলটা করে নিলাম। এবার আমরা কি করব, দেখো আমরা এবার ঘুরিয়ে নিই, 27 কে থেকে 25 কে বিয়োগ হবে, তাহলে 27 কে থেকে 25 কে বিয়োগ করলে তোমরা কত পেয়ে যাবা, তোমরা পেয়ে যাবা 2 কে পেয়ে যাবা, ঠিক আছে। 27 থেকে 25 চলে গেলে 2 কে, বড় থেকে ছোট বাদ দিলাম। এবার এখানে দেখো আমাদের বড় আছে 1100, এটা হচ্ছে ছোট, তাহলে আবার ছোট থেকে এটা বাদ যাবে, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পাবা তোমরা 20 পাবা, ঠিক আছে। 1100 আছে, এটা 1080 আছে, তাহলে 1100 থেকে 1080 তোমরা যদি বিয়োগ করো তোমরা কিন্তু 20 পাবা, ঠিক আছে। আচ্ছা আমরা কীভাবে করলাম, ধরো এই মানটাকে আমরা ওদিকে নিয়ে গেলাম, আর এই মানটাকে আমরা এদিকে নিয়ে এলাম, ওদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে এটা দাঁড়িয়ে গেলো এইদিকে, আর এই মানটা এইদিকে এসে 11-র সঙ্গে এটা বিয়োগ হয়ে 1080টা আমাদের 20 পেয়ে গেলাম। এবার এখানে কাটাকাটি করো, এটা কেটে আমরা 10 পেয়ে যাব, তাহলে কে এর মানটা আমরা পেয়ে গেলাম 10, আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো তোমাদের অঙ্কগুলো কিন্তু আমি সব ভালো করে করে দিয়েছি। যদিও তোমাদের কোনো সমস্যা হয় কোনো জায়গায়, তাহলে তোমরা সেই অঙ্কটা নাম্বারটা মেনশন করে, অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্টে জানাবা, আমি অঙ্কটা আবার তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। প্রথম থেকে তোমরা সব ক্লাসগুলো ভালো করে দেখো, সব অঙ্ক কিন্তু বুঝতে পারবা। অঙ্ক যদি আমার ভালো করে বুঝতে চাও আমার ক্লাসে, তাহলে তোমাদের কিন্তু সবগুলো ভিডিও ভালো করে দেখতে হবে। তা তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, তাহলে আবার তোমাদের কিন্তু পরে ক্লাসটা আসছে পরশু থেকে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।